যখন ওর বয়স 5 কি 6 তখন একবার ওকে কুকুর কামড়েছিল। সেবার অর্ষার সে কি কান্না, গুনে গুনে 14টা ইঞ্জেকশন দিতে হয়েছিল। চোখের জলে নাকের জলে এক হয়েছিল ওর। অর্ষা ভাবলো টুপ করে কেটে পড়বে, সে মতে আস্তে করে সরে আসতে নিল। তার আগেই শুরু হয়ে গেল দুটোর মারামারি। আশেপাশে তেমন মানুষ নেই, এ পাশটা একদম ফাঁকা। অর্ষা সরে আসার আগেই কুকুরগুলো ওর দিকে দৌড়ে আসতে নিল। কেউ হাতটা ধরে টান দিল, অর্ষা একটুর জন্য বেঁচে গেল। তবে শেষ রক্ষা হলো না। আচমকা হাত টান পড়ায় ভারসাম্য বোঝায় রাখতে না পেরে সোজা গিয়ে পড়ল সামনের মানুষটার বক্ষস্থলে। মিনিটের মাঝে কি থেকে কি হলো অর্ষা মাথায় কিছুই ঢুকে। অবশ্যই হয়েছে, হবে না কেন? অবশ্যই হয়েছে, একেবারে ঝাক্কাস যাকে বলে। এখন আপনার বউ রাজি হলেও কাজীকে ডেকে আনবো? বউ তো রাজি হবেই একদিন আগে বা পরে। জিজু হিসেবে পছন্দ হলে চলে যেতে চাইছো কেন? অর্ষা বিড়বিড় করে বলল। আপনার চেলাকে পছন্দ হয়নি। অর্ণব স্পষ্ট শুনতে না পেয়ে শুধালো। কি বললে? সন্ধ্যা হয়ে এসেছে, তাই বাসায় যেতে হবে, না হয় টেনশন করবে। অর্ণব হতাশ গলায় বলল। তাহলে আর কি করার, যাও, চলো আমি তোমাদের ট্রিট দিব। অর্ষা হ্যাঁ বলতে যাবে, তার আগে আনায়ার দিকে তাকিয়ে ইশারায় নাকচ করতে বলছে। আজকে না ভাইয়া, অন্য একদিন। আজকে আমরা যাই তবে। অর্ণব আনায়ার দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে স্বরে বলল। সাবধানে যেও, নিজের খেয়াল রেখো মায়াবতী। তোমার সামান্য কিছু হলে যে অন্য কারো হৃদয় দহন করবে। অর্ণবের কথায় আনায়ার সাই জানালো। অতঃপর আনায়া অর্ষা চলে এলো। অর্ণব যতদূর আনায়াকে দেখা যায় ততদূর তাকিয়ে রইল। এ দেখার শেষ নাই, যত দেখবে ততই কম পড়ে যাবে। তপ্ত দুপুরে রোদের প্রকোপে গা জ্বলে যাওয়ার লক্ষণ। আনায়া নিজের ঘরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। একটু আগেই গোসল করে এসেছে, চুলগুলো ভালো করে মুছে এখন চুলের ভাঁজে চিরুনি চালাচ্ছে, সাথে গুনগুনিয়ে গান গাইছে। আয়নায় কারো প্রতিবিম্ব কল্পনা করে আঁকছে প্রণয়ের স্থির চিত্র। ঠোঁটে লেগে আছে মুচকি হাসি। এমন সময় রুমে আগমন ঘটল মিহির। চুপি চুপি পা ফেলে আসছে সে, মনে হচ্ছে চুরি করতে এসেছে। আনায়ের পিছনে দাঁড়িয়ে কিছুক্ষণ ওর হাব ভাব পর্যবেক্ষণ করলো, তারপর ফিসফিস করে শুধালো। প্রেমে পড়ে গেছো নাকি আপু?
হুম। কি সত্যি? মিহি এক প্রকার চিল্লিয়ে উঠল। আনায়ের হুঁশ ফিরল। এতক্ষণ কল্পনার শহরে বিচরণ করছিল। মিহির খুশি দেখে কে আনা ওকে ধমক দিয়ে বসিয়ে দিল। কি হয়েছে? এমন ব্যাগের মতো লাফাচ্ছিস কেন? ফাইনালি তুমি প্রেমে পড়লে? তা কার প্রেমে পড়লে গো? অর্ণব ভাইয়ার? আনায় মিহির কান টেনে ধরল। মিহি আউজ করে বলল, তোকে এত বেশি বুঝতে কে বলেছে বলতো? আমি বলেছি বুঝতে? আমি কোথায় বুঝলাম? তুমিই তো বললে। আমি কি বলেছি? এই যে আমি জিজ্ঞেস করলাম কারো প্রেমে পড়েছো নাকি, তুমি বললে হ্যাঁ। আরে গাধা, আমি বলেছি হ্যাঁ না। আমি একটা বিষয়ে ভাবছিলাম, তাই তোর কথা খেয়াল করিনি। ভোরের মধ্যেই উত্তর দিয়েছি। এই জন্যই তো বলি তুমি আর প্রেম নিরামিষ একটা। তুমি বিয়েটা করছো না কেন? তুমি বিয়েটা করছো না তাই আমার বিয়েটাও হচ্ছে না। এই পড়াশোনা আর ভালো লাগে না। তবে রে, তাহলে এই ব্যাপার? আমার বিয়ের সাথে তোর বিয়ের কি কানেকশন? বড় বোনকে রেখে আমি কিভাবে ড্যাং ড্যাং করে বিয়ে করি বলো? তাই আগে তোমায় বিদায় করব, তারপর আমি। দাঁড়া, আজই ছোট মাকে বলছি তার মেয়ে বিয়ের জন্য উতলা হয়ে গেছে। তোকে যেন আচ্ছা মতো দেয় কতগুলা। এইটুকু ক্লাস 10-এ পড়া মেয়ে আসছে বিয়ে করতে, হ্যাঁ? মিহি সোজা আনায়ের পায়ে পড়ে গেল। অসহায়ের মতো বলল, আপু প্লিজ এগুলো আম্মুকে বলো না, তাহলে একটা মায়েরও নিচে পড়বে না, সব আমার পিঠে পড়বে। আর আমি তো ছোট বোন হিসেবে তোমার সাথে একটু মজা করছিলাম, এই আর কি। মিহির অবস্থা দেখে আনায়ের হাসি পাচ্ছে। তবে এখন হাসা যাবে না, কারণ এখন হাসা মানে মিহিকে আরো আশকারা দেওয়া। আনায়ের গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, এবার বলবো না। পরের বার এরকম বলে তোর খবর আছে বলে দিলাম। মিহি উঠে আনায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমার কিউট আপু। নিকোষ কালো আধারের চাদরে মোড়া কক্ষ, কোথাও নেই এক চিমটি আলোর হদিশ। এক নিমেষে হারিয়ে যাওয়া যাবে এই আধারের মাঝে। রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে এক মানব, কণ্ঠে শান্ত পরিবেশ বিরাজমান। কেমন গা ছমছম গুমট পরিস্থিতি। মানবের মস্তিষ্কে বনছে ষড়যন্ত্রের জাল, যে এই জালে আটকা পড়লে নিমেষে যেতে পারে কারো জীবন, ধ্বংস হতে পারে কারো অস্তিত্ব। পরিকল্পনা শেষে মানবটি উঠে দাঁড়ালো, অতপর হেসে উঠল উচ্চস্বরে। কি বিচ্ছিরি জঘন্য সে হাসি! নিমেষে কারো শরীরে কাঁপুনি ধরাতে পারে। স্তম্ভ কক্ষ হয়, হাসির শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। বেলা বাজে সকাল 7টা। 10টার ক্লাস। গতরাত অর্ণবের সাথে কথা বলে কাটিয়েছে। দুজন কথা বলতে বলতে কখন যে সময় পেরিয়ে গেছে দুজনের কারোরই খেয়াল নেই। ইদানিং অর্ণবের সংস্পর্শে এলে আনায়া যেন নিজের সত্তা ভুলে আসে। এক নিমেষেই হারিয়ে যায় অর্ণবের কথাই খেয়ে। মানুষটা এত সুন্দর করে গুছিয়ে কেন কথা বলে? তার কণ্ঠ, কথা বলার ধরন আনায়াকে মন্ত্রমুগ্ধ করে। মতো নিজের যত্নও নেয় না। এই নিয়ে ওনার আক্ষেপের শেষ নেই। আধারে আচ্ছাদিত কক্ষ, হিমশীতল পরিবেশ। কক্ষের তাপমাত্রা অস্বাভাবিক। বিছানায় উবুহে উদাম শরীরে বুক পর্যন্ত চাদর টেনে গভীর ঘুমে মগ্ন যুবক। পুরা রুম অন্ধকার করে রাখা। রুমে প্রবেশ করতে মেহনাজ বেগমের শরীরে কাঁটা দিয়ে উঠল। এই ঠান্ডা পরিবেশে তার ছেলে এসির পাওয়ার এত কম দিয়ে শুয়ে আছে কিভাবে? আবার জ্বর বাঁধিয়ে বসেনি তো? মেহনাজ বেগম রিমোট খুঁজে এসি অফ করলেন, জানালার পর্দাগুলো সরিয়ে দিলেন। অন্ধকার আচ্ছন্ন রুমে মুহূর্তে আলোকিত হয়ে গেল। মেহনাজ বেগম গিয়ে বসলেন ছেলের মাথার কাছটায়। দেখতে দেখতে ছোট্ট অর্ণব এখন কতটা বড় হয়ে গেছে। দুদিন বাদে বাড়িতে লাল টুকটুকে বউ নিয়ে আসবে। মেহনাজ বেগম ছেলের কপালে হাত ছোঁয়ালেন। না, তাপমাত্রা স্বাভাবিক। এতক্ষণে একটু শান্ত হলো মন।
অনেকদিন হলো শান্তি মতো দুদণ্ড ছেলের দেখা পাওয়া যায় না। ছেলে মেয়ে বড় হলে যা হয় আর কি। সে এখন এমপি হয়েছে, দেশের সেবা করতে করতেই তার দিন শেষ। মেহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। অর্ণবের চুলগুলো এলোমেলো হয়ে আছে। ছেলের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিলেন, মৃদু স্বরে ডেকে উঠলেন, অর্ণব, এই অর্ণব, বাবা ওঠ, দেখ কত বেলা হয়ে গেছে। আধো আধো চোখ খুলে চাইলেও অর্ণব। কতদিন পর মায়ের মিষ্টি কণ্ঠে ঘুম ভাঙল। মাথায় মায়ের হাতের উষ্ণ স্পর্শে ছোটর কোণে হাসি ফুটল। উষ্ণতা পেয়ে বালিশ ছেড়ে মায়ের কোলে মাথা গুজে দিল। কি হয়েছে বাবা, শরীর খারাপ লাগছে? অর্ণব মাথা নেড়ে না জানালো। বলতে বলতে ছেলের গালে মুখে হাত ছোঁলেন। তাহলে কি হয়েছে? আজ এত বেলা অবধি ঘুমিয়ে আছিস যে? এমনি দিন তো ভোরবেলা উঠে যাস। অর্ণব ঘুম ঘুম কণ্ঠে বলল, তোমার বৌমার রোগে ধরেছে আম্মু, তাড়াতাড়ি বউ এনে দাও, না হয় আমার অসুখ ভালো হবে না। মেহনাজ বেগম ছেলের বাহুতে চাপড় মারল। আমি তোর মা হই, সেটা ভুলে গিয়েছিস অসভ্য ছেলে। দুজনই একই কথা বলছো? আমি ছাড়া আর কে তোকে অসভ্য বলল? অর্ণব গাল ফুলিয়ে বলল। কে আবার? তোমার বৌমা? মেহনাজ বেগম হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, একদম ঠিক বলেছে, বাবা বেটা দুজনেই অসভ্য, কারোর মুখে লাগাম নেই, বেজাল কোথাকার। আমায় বলছো ভালো কথা, আব্বুকে টানছো কেন? আমার সুপুরুষ আব্বা যান। মেহনাজ বেগম ভিড় করে বলল, সুপুরুষ নাকি সেটা আমার জানা আছে। তুই ওঠ, উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর খাবার রেডি করছি। আর একটু ঘুমাই না? তুই ঘুমাতে থাক, ওদিকে সূর্য মাথার উপর উঠে গেছে। অর্ণব এক লাফে উঠে বসল। বিছানা থেকে নামতে নামতে বলল, না, এখন আর ঘুমানো যাবে না, শরীর চর্চা করতে হবে। এমনি তোমার বৌমা পাত্তা দেয় না, মোটু হয়ে গেলে আরো পাত্তা দেবে না, তখন আমার কি হবে? অর্ণব হুড়মুড় করে ওয়াশরুমে চলে গেল। মেহনাজ বেগম কপাল চাপড়াতে বলল, বজ্জাত ছেলে। আনা আয়নার সামনে দাঁড়িয়ে তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। আশুলতা বেগম একটু আগে এসে বকতে বকতে উঠিয়েছে। ঘুম থেকে উঠে দেখলো সকাল 9টা বাজে। 10টা বাজে ওর ক্লাস আছে। রেডি হওয়ার শেষে কোনো মতে ব্যাগটা নিয়ে ছুটল। নিচে অর্ষা দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত 20টার উপরে কল দিয়ে ফেলেছে। ওর জন্য মেয়েটারও দেরি হচ্ছে। আনাকে নামতে দেখে আশুলতা বেগম টেবিলে বসতে বলল। আনা একটু জোরেই বলে উঠল, এখন সময় নেই আম্মু, দেরি হয়ে যাচ্ছে। তাই বলে খালি মুখে যাবি? আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। গেলাম আমি। আনা বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো অর্ষা রিক্সা দাঁড় করে রেখেছে। রিক্সায় উঠতে উঠতে বলল, সরি ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অর্ষা কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ রইল। পুরোটা রাস্তা দুজনের নীরবতাই কেটে গেল। ভার্সিটির সামনে এলে দুজন নেমে পড়ল। এগিয়ে গেল ভিতরে। ক্লাসে বসে আনায়া সুস্থির নিঃশ্বাস ফেলল। রাইহা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে, আজকে এত দেরি করে এলি? কি রে, আজকে এত দেরি করে এলি? অর্ষা গাল ফুলিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলল, মহারানীর ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছিল তাই। তুই আমার উপর এখনো রেগে আছিস? অর্ষা আনায়ের দিক থেকে মুখ ফিরে নিল। বলবে না কথা ওর সাথে? আনায়া কিছু বলবে তার আগে ক্লাসে প্রফেসর চলে এলো। পরপর 3টে ক্লাস শেষ করে ক্যান্টিনে এসে বসেছে আনায়া আর তার বন্ধু মহল। কিরে, আনায়ার পেটে চুচু করছে। সকালে কিছু খায়নি। খাবার অর্ডার দিয়ে সবাই আড্ডায় মজল। অর্ষা এখন আনায়াকে ইগনোর করছে। রাইহা দিয়ার সাথে কথা বলছে, তবে ওর সাথে না। আনায়া ভালো করেই জানে অর্ষা ওর সাথে বেশিক্ষণ কথা না বলে থাকতেই পারবে না। নিজে এসেই কথা বলবে। তাই আনায়ও বিষয়টা তেমন পাত্তা দিল না। গল্প করতে ব্যস্ত হলো। খাবার আসলে সবাই খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছে। অনেকদিন হলো ক্লাস আর পড়াশোনার চক্করে ক্যাম্পাস ঘুরে দেখা হয়নি। আনা রাইহার সাথে আগে আগে আর অর্ষা দিয়ার সাথে পিছনে আসছে। কথা বলার এক পর্যায়ে একটা মেয়ে এলো আনায়ার কাছে। হুট করে সামনে কাউকে দাঁড়াতে দেখে আনায়া হাঁটা থামিয়ে দিল। ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবেন আপু? তোমাকে একজন ভাইয়া ডেকেছে। কে ডেকেছে? নাম তো জানি না, তবে তার পরনে সাদা রঙের পাঞ্জাবি ছিল। আনার কপাল কুঁচকে গেল। সাদা রঙের পাঞ্জাবি পরিহিত কে হতে পারে? এক সেকেন্ডের মাথায় মনে পড়লো অন্নবী তো সবসময় সাদা রঙের পাঞ্জাবি পরে, কিন্তু ও এখানে আসবে কি করে? ওর তো এখন পার্টি অফিসে থাকার কথা। তবে কি আনায়াকে সারপ্রাইজ দিতে এসেছে? আনন্দে আনায়ের মন নেচে উঠল। খুশি মনে জিজ্ঞেস করলো, কোথায় সে? 3 নাম্বার ক্যাম্পাসের পিছনে তোমার জন্য অপেক্ষা করছে। মেয়েটা চলে গেল। আনায় কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগও দিল না। এতক্ষণে অর্ষা এগিয়ে এসেছে।
রাইহার কাছে জিজ্ঞেস করলো। কি হয়েছে রে? রাইহা অর্ষাকে খুলে বলল। রাইহা ফের বলে উঠল, কিন্তু 3 নাম্বার ক্যাম্পাসের পিছনের জায়গাটা অনেক নীরব, সাধারণত সেখানে কেউ যায় না। অর্ষা চিন্তিত মুখে বলল। তাহলে যাওয়ার দরকার নেই। আনায় মন মন করছে, একবার যেতে ইচ্ছে করছে, আবার রাইহার কথা শুনে মনে প্রশ্ন জাগছে, অর্ণব কেন ওকে এমন একটা নীরব জায়গায় ডাকবে। দিয়া বলল, তাও যে দেখ, হতে পারে চেনা কেউ। ঠিক আছে। বলে আনা এগিয়ে যেতে নিল। পিছন থেকে অর্ষা বলে উঠল। আমিও তোর সাথে যাব। অর্ষার সাথে তাল দিয়ে রাইহা আর দিয়াও যাবে বলল। তবে ওরা ক্যাম্পাসের পিছনে যাবে না, একটু আগে দাঁড়িয়ে থাকবে। যতই হোক এমন নীরবে একটা জায়গা বান্ধবীকে একা ছাড়া যাবে না। আনায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই যে একটু আগে অর্ষা ওর সাথে রেগেছিল, কথা বলছিল না, সেই মেয়েটা এখন ওর সেফটির কথা ভেবে ওর সাথে যেতে চাইছে। আনার মনের মাঝে কেমন ভয় করছে। ক্যাম্পাসের সামনে এসে অর্ষা বলল, তুই যা, আমরা এদিকটায় আছি। আনায় ভীতু মনে এগিয়ে গেল। মনের মাঝে কেমন কুকাইছে, হৃদস্পন্দনও অস্বাভাবিক মাত্রায় হচ্ছে। আনা এগিয়ে গেল। আশেপাশে কারো অস্তিত্ব নেই, দূরে দূরে বুক কাঁপছে। আচমকা কেউ পিছন থেকে আনায়ের নাকের ওপর কিছু চেপে ধরল। আনায় কিছু বলার সুযোগ পেল না। আস্তে আস্তে ভারসাম্য হারাতে লাগলো। লুটিয়ে পড়ল কারো বাহুডোরে। এলোমেলো বিধ্বংস কক্ষ, ছড়িয়ে ছিটে রয়েছে আসবাবপত্রের ধ্বংসশেষ। রক্তাক্ত পুরো মেঝে, জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত লেগে আছে। দেখে মনে হবে কারো রক্তের বন্যা বেয়ে গেছে। সূর্যের আলো ধরণী হতে বিদায় নিয়েছে বহু পূর্বে। অমানিয়সায় ছিঁড়ে গেছে চারপাশ। রাগে ফোঁস করছে অর্ণব। গা বেয়ে ঘাম দরদর করে বেয়ে পড়ছে। পরনের সাদা পাঞ্জাবিতে ছোপ ছোপ রক্তের দাগ। ঘামে ভিজে গায়ের সাথে চিপছে গেছে পাঞ্জাবি। কোনোই পর্যন্ত গোটানো পাঞ্জাবির হাতা। রাগে হাত মুষ্টি বদ্ধ করে রেখেছে। হাতের প্রতিটা রগ বোঝা যাচ্ছে। মাথায় শিরাগুলো রাগে ফুলে উঠেছে। বড় বড় শ্বাস নিচ্ছে নিজেকে শান্ত করার জন্য। তবে শান্ত হওয়ার বদলে আরো বেশি অশান্ত হচ্ছে মন। ইচ্ছে করছে সবকিছু তছনছ করে ফেলতে, আগুন জ্বালিয়ে দিতে। সব ধ্বংস করেও অর্ণবের আক্রোশ কমেনি। এখনো রাগে ফোঁস করছে। ওর থেকে কয়েক হাত দূরে আনায় ভীত চোখে তাকিয়ে আছে। মেয়েটা ভয়ে ছিটিয়ে আছে দেওয়ালের সাথে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। চুল এলোমেলো, বিধ্বস্ত রূপে হাঁটুতে মুখ গুজে রয়েছে। কয়েক ঘন্টা আগের ঘটনা। আনায় নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে লুটিয়ে পড়ল কারো বাহুডোরে। মানুষটার মুখে কঠিন হাসি, মস্তিষ্কে চলছে ধ্বংস খেলা। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে জ্ঞানহীন আনায়াকে এক ঝটকায় কোলে তুলে নিল। অতঃপর এগিয়ে চলল গন্তব্যে। অর্ষা রাইহা দিয়া দাঁড়িয়ে আছে ৮ ঘন্টা হবে, এখনো আনায়ের আসার নাম নেই। রাইহা বিরক্ত হয়ে বলল, ও কি দেখা করতে গেছে নাকি প্রেম লীলা করতে গেছে? দিয়া বলল, শালার দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে, চল তো গিয়ে দেখি কি করছে। অর্ষও তাল মিলাল। ৩ জন এগিয়ে গেল ক্যাম্পাসের পিছনের দিকটায়। জায়গাটা পুরোজন মানবশূন্য, আশেপাশে কারো অস্তিত্ব নেই। ৩ জন এদিক সেদিক খুঁজেও কোথাও আনায়ের অস্তিত্ব পেল না। অর্ষা চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, গেল কোথায়? কেউই তো নেই এখানে। সেটাই তো, গেলে তো আমাদের সামনে দিয়েই যেত। ৩ জনেরই মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। কোথায় খুঁজবে আনায়াকে? হঠাৎ অর্ষার খেয়াল হলো সাদা পাঞ্জাবি পরা অর্ণব না তো। তাড়াহুড়ো করে ব্যাগ থেকে ফোন বের করলো, ডায়াল করলো অর্ণবের নাম্বারে। একদিন কি মনে করে অর্ণবের নাম্বারটা ফোনে সেভ করেছিল, সেটা যে আজ কাজে লেগে যাবে ভাবতেই পারেনি অর্ষা। রিং হচ্ছে, তবে ফোন রিসিভ হচ্ছে না। 2 বারের মাথায় রিসিভ হলো। ওপাশ থেকে গভীর কণ্ঠ ভেসে এলো। কি বলছেন? অর্ষা বুঝলো এটা তাপসের কণ্ঠস্বর। অর্ষা হতদন্দ হয়ে শুধালো, অর্ণব ভাইয়া আছে? ওনাকে দিন, আমার জরুরি কথা আছে। আপনি আগে পরিচয় দিন। আমি আনায়ের ফ্রেন্ড অর্ষা। আপনি লাইনে থাকুন, আমি ভাইকে দিচ্ছি। অর্ষার টেনশন হচ্ছে, মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল। অর্ণবের কাছে ফোন দিলে অর্ণব বলল, হ্যাঁ অর্ষা বলো। ভাইয়া, আনায়া কি আপনার সাথে? অর্ণব অবাক হলো। আনা ওর সাথে আসবে কোথা থেকে? ওর তো এখন ভার্সিটিতে থাকার কথা। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। আনোয়ার তো এখন ভার্সিটি থাকার কথা, ও আমার সাথে আসবে কিভাবে? তুমি কোথায়? আমি ভার্সিটিতে, কিন্তু আনায়াকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে কি? ও আমার সাথেই ছিল, কিন্তু
অর্ষ অর্ণবকে সব খুলে বলল। আমরা ভেবেছি আপনি হয়তো আনায়ের সাথে দেখা করতে এসেছেন, কিন্তু ওকে এখন কোথাও পাচ্ছি না ভাইয়া। অর্ষ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল। এতক্ষণ বহু কষ্টে কান্না আটকে রেখেছিল। অর্ণব চিন্তিত হলো, মেয়েটা যাবে কোথায়? মাথা কাজ করছে না ওর। আনায়া তো এমন মেয়ে না যে না বলে হুট করে কোথাও চলে যাবে। আমাকে একটা কথা বলো তো, আনোয়ার কি ইউনিভার্সিটিতে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা কারোর সাথে কোনো ঝগড়া? অর্ষা ভাবলো, তবে তেমন কিছুই মাথায় এলো না। না, তেমন কারোর সাথেই ঝগড়া বলতে, হ্যাঁ মনে পড়েছে, আমাদের ভার্সিটির এক সিনিয়রকে একদিন থাপ্পড় মেরেছিল। থাপ্পড় মারার কারণ? অর্ষ অর্ণবকে সেদিনের সকল ঘটনা খুলে বলল। অর্ণব শান্ত মস্তিষ্কে সবকিছু শুনল। অতঃপর অর্ষাকে বলল। তুমি বাসায় যাও, আমি দেখছি। কল কেটে গেল। ঘন্টার কাঁটা পেরিয়ে গেছে 4 ঘর। এখনো আনায়ার কোনো খোঁজ পাওয়া যায়নি। আনায়াদের বাড়িতে কান্নার রোল পড়েছে। আশুলতা বেগম কাঁদতে কাঁদতে লুটে পড়েছেন খানিক বাদে বাদে। নীলিমা আর আনায়ের চাচি তাকে সামলাচ্ছে। ছোট মিহু কাঁদছে। আশরাফ সাহেব বসে আছে সোফার এক কোণে। বড্ড আদরের একমাত্র মেয়ে তার কিছু হলে কি করবে? আবির আয়ান গেছে অর্ণবের সাথে। আবির আগে থেকে অর্ণবের সাথে ছিল। অর্ণব কিছু কাজে আবিরকে ডেকেছিল পার্টি অফিসে। দুজন বসে সেই বিষয়ে আলোচনা করছিল। এমন সময় অর্ষার কল আসে। অর্ণবের মুখে বোনের নিখোঁজ হওয়ার কথা শুনে দিক শূন্য হয়ে পড়ল। সবাই প্যানিক করলো ও অর্ণব মস্তিষ্ক ঠান্ডা রাখলো। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, না হয় পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। তাপসকে বলল গাড়ি বের করতে। যত সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। গভীর ঘুমে আচ্ছন্ন আনায় খানিকটা দূর বসে কেউ ওর দিকে জঘন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। নিকৃষ্ট তার চোখের চাহনি, গা গলিয়ে আসার মতো। আনায়া জেগে থাকলো, নিশ্চয় ফুঁসে উঠল। ইচ্ছে হতো গরম সীসা ওর চোখে ঢেলে দিতে। কেটে গেল আরো ঘন্টা খানেক সময়। আনার মুখে পানির অস্তিত্ব টের পাচ্ছে। চোখ পিট করছে। চোখ খুলে তাকাতে চাইছে, তবে চোখ খুলতে পারছে না। মনে হচ্ছে ঘুম ওর চোখের পাতায় জেকে বসেছে। কোনো রকমের টেনে চোখ খুলল। চোখ বুলালো পুরো রুমে। আশেপাশে অপরিচিত সবকিছু। মাথাটা ঝিম মেরে আছে। উঠে বসতে নিবে এমন সময় মুখের সামনে নিশানকে দেখে ঘাবড়ে গেল। আপনি আপনি এখানে কেন? এটা কোথায়? হ্যাঁ, আমি ছাড়া আর কেই থাকবে বা? বলো পরি, আমি ছাড়া তো তোমার কোনো গতিই নেই। এটা আমার এলাকা, এখন থেকে এখানেই হবে তোমার বসবাস। আনায়া নিশানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আশেপাশে তাকিয়ে রুমের দরজা খোঁজার চেষ্টা করলো। অবশেষে পেয়েও গেল। দরজার লক খুলে টানাটানি করছে, তবে দরজা খুলছে না। দূরে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে নিশান। দরজার বাহির থেকে লক করা, চাইলেও খুলতে পারবে না পরি। তোমাকে আমার আস্তানায় বন্ধু হয়ে থাকতে হবে। আনায়ের আগে ফুঁসে উঠল। নিশানের কাছে এসে ওর কলার ধরে বলল, ভালোই আমায় যেতে দিন, না হয় ভালো হবে না বলে দিচ্ছি। নিশান কুটিল হাসি হেসে বলল। যেতে না দিলে কি করবে শুনি? আনায়া আশেপাশে খুঁজল, তেমন কিছুই চোখে পড়ল না। আচমকা চোখ পড়ল বিছানার পাশের টেবিলে ছুরি রাখা। আনায়া সেটা হাতে তুলে নিল। নিশানের গলা বরাবর ধরল। বেশি কিছু করবো না, একদম খুন করে ফেলবো। নিশান কথার প্রতি উত্তর করল না। একটানা আনার হাত থেকে ছুরিটা নিয়ে নিল। অতঃপর ওর হাত মুচড়ে পিছনে ঘুরিয়ে হিসিয়ে বলল, কি ভেবেছো প্রতিবার তুমি নিশান আহমেদকে হারিয়ে দিবে? উফ, সেটা মোটেও হবে না। সেদিন ওড়না ধরায় সবার সামনে চড় মেরেছিলে না? আজ আমি তোমার এমন অবস্থা করব, কাউকে মুখ দেখানোর জো থাকবে না। যেখানে কেউ আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, সেখানে তুমি আমায় চড় মেরেছিলে। হিসাব তো এখনো বাকি রয়ে গেছে পরি। নিশান উচ্চস্বরে হেসে উঠল। আনায় কিছু করতে পারছে না। নিশান হাত মুচড়ে রাখায় ব্যথা পাচ্ছে। ওকে তো কিছু একটা করতেই হবে। কি করা যায়? আনার মাথায় বুদ্ধি এলো। পা দিয়ে পাড়া দিল নিশানের পায়ে। ব্যথায় মুখ কুচকে আনায়ের হাত ছেড়ে দিল। আনায়ের সাথে সাথে সরে এলো। হাত ছাড়া দিল। মুচড়ে ধরায় ব্যথা করছে। নিশান খুঁড়িয়ে আনায়ের কাছে এলো। ওর চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিলে আমার কাছ থেকে মুক্তি পাবে? তোর ভাবনা ভুল। এই সামান্য আঘাতে নিশান আহমেদের কিচ্ছু হয় না। নিজের ধ্বংসের জন্য প্রস্তুতি হ। নিশান আনায়কে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল। একটু একটু করে এগিয়ে আসছে আনায়ের পানে। ঠোঁটের কোণে লেগে আছে কুৎসিত হাসি। নিশানার চোখের চাহনিতে আনায়ের গায়ে গুলিয়ে এসছে। ও পিছিয়ে যাচ্ছে। পিছনের জায়গা নেই। আনায়ের নিজেকে অসহায় লাগছে।
মনে মনে আল্লাহকে ডাকছে। ও এখন কি করবে? কিভাবে রক্ষা করবে নিজেকে এই নরপিচাসের হাত থেকে? ওকে কিছু একটা করতেই হবে। এখানে ওকে রক্ষা করার কেউ নেই। বারবার চোখের সামনে অর্ণবের মুখটা ভেসে উঠছে। আনায়া নিজেকে শান্ত করলো, আশেপাশে তাকালো, পাশে রাখা টেবিল ল্যাম্পে তুলে নিল হাতে। নিশান আনায়ার খুব কাছে। এমন সময় আনায়া টেবিল ল্যাম্প দিয়ে বাড়ি দিল নিশানের মাথায়। নিশান ছিটকে অপর পাশে পড়ে গেল, মাথা চেপে ধরে বসে পড়ল। কানের পাশ থেকে রক্ত ঝরছে, টপ টপ করে ফ্লোরে পড়ে সাফেদ মেঝে মুহূর্তেই লাল রঙে রঙিয়ে গেল। নিশান কানের পাশে হাত ছোঁয়ালো, হাতে রক্ত দেখে উন্মাদ হয়ে গেল। ওকে দেখে মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। উচ্চস্বরে হেসে দিল, হাসতে হাসতে বলল, মাথায় আঘাত করে ভালো বললে না পরি, একটু ভালো বললে না। এখন এর ফল ভোগ করার জন্য প্রস্তুত হও। তোমার ধ্বংসর প্রহর শুরু হলো বলে ধ্বংসর জন্য প্রস্তুতি নাও। বিধ্বস্ত অবস্থায় আবিরের বুকে মুখ গুজে বসে আছে আনায়া। ভয়ে এখনো খানিক বাদে কেঁপে কেঁপে উঠছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুমের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে। আনায়ার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিশান, প্রায় মৃত অবস্থা। ওর কোনো নড়াচড়া নেই, নিষ্প্রাণ অবস্থায় পড়ে রয়েছে। আনায়া ভীত চোখে সেদিকে তাকিয়ে আছে। অর্ণব আনায়ার থেকে কিছুটা দূরত্বের চেয়ারে বসে রক্তিম চোখে নিশানের দিকে তাকিয়ে আছে। ওকে এতটা মেরেও অর্ণবের আক্রোশ মেটেনি। অর্ণব পারলে এখনই নিশানকে জীবিত কবর দিয়ে দেয়। ওর কত বড় সাহস! ও অর্ণব শিকদারের মায়াবতীর পানে হাত বাড়ায়, তাকে কলঙ্কিত করার চেষ্টা করে। অর্ণবের এক পাশে তাপস দাঁড়ানো। অর্ণব গভীর মুখে এক কোণে দাঁড়িয়ে আছে, সবার মাঝে নীরবতা বিরাজ করছে। একটু আগের ঘটনা, আনায়া নিশানকে টেবিল ল্যাম্প দিয়ে আঘাত করায় নিশান ছিটকে পড়ে যায়। অতঃপর ফুঁসে উঠে আনায়ের দিকে দ্বিগুণ ক্রোধ নিয়ে এগিয়ে আসতে নেয়। আনায়া পুনরায় প্রস্তুতি নিয়ে রেখেছে, এবার নিশান কাছে এলে সর্বশক্তি দিয়ে আঘাত করবে। এতে যদি নিশান মরেও যায় ওর কিছু যায় আসে না, ও নিজেকে সেভ করতে হবে। আনায়া এতক্ষণে এটা বুঝে গেছে এখানে ওকে সাহায্য করার মতো কেউ নেই, আর না সিনেমার হিরোর মতো কেউ এসে ওকে বাঁচাবে। তবে মনে মনে কারো আগমনের প্রত্যাশা করছে। নিশান মাথা দুই হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মাথায় আঘাত লাগায় নিজেকে কন্ট্রোল করতে পারছে না, চারপাশ কেমন ভন ভন করে ঘুরছে। এগিয়ে গেল আনায়ার দিকে, আনায়ার হাতে ধরতে নিবে এমন সময় রুমের দরজা ভেঙে ফেললো কেউ। ধপাস করে দরজা নিচে পড়ার শব্দে নিশান সেদিকে তাকালো। অর্ণব, আবির, আয়ান, তাপস এক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে চারজন একসাথে দরজায় আঘাত করেছে, নয় এত মজবুত দরজা ভাঙার কথা না। অর্ণব একবার চোখ তুলে চাইল আনায়ের পানে। আনায়ের বিধ্বস্ত অবস্থা, মেয়েটার অবস্থা এলোমেলো, রুমে রক্তের অস্তিত্ব। তবে কি অর্ণব আসতে দেরি করে ফেলল? ওর মায়াবতীকে রক্ষা করতে পারলো না? অর্ণবের দৃষ্টি আটকালো নিশানের হাতের ওপর, যেটা এখন আনায়ের হাত ধরে রেখেছে। রাগে দপদপ করে জ্বলে উঠল অর্ণবের কপালের রগগুলো। গট গট পায়ে ভিতর ঢুকে এক লাথি দিয়ে নিশানকে ফেলে দিল। হুট করে আক্রমণ করায় নিশান নিজেকে সামলানোর সময় পেল না। অর্ণব কোনো কথা না বলে নিশানকে মেঝে থেকে তুলল, অতপর শুরু করলো উত্তম মাধ্যম দেওয়া। নিশান পড়ে পড়ে অর্ণবের মার খাচ্ছে, উল্টা আক্রমণ করার শক্তিও ওর নেই। মাথায় আঘাত লাগায় এখনো নিজেকে সামলালেই উঠতে পারছে না। অর্ণব দিক শূন্য হয়ে বেধড়ো মেরেই চলেছে নিশানকে। মারচার গর্জে উঠে বলছে, তোর এত বড় সাহস, তুই আমার কলিজায় হাত দিস? হারামের বাচ্চা, তোর ওই কলিজা আমি তাই না বাই করবো। এরপর তোরে কুচি কুচি করে কুকুরকে খাওয়াবো, তারপরের বাচ্চা। অর্ণব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। নিশানের অবস্থা নাজেহাল, মুখ ফুটে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে তাপস অর্ণবকে আটকে ধরল। অর্ণব রক্তিম চোখে তাকালো তাপসের দিকে। এই তাপস, ছাড় আমাকে, না হয় তোকে সহ মারবো। ভাই ছেড়ে দিন ওকে, না হয় মরে যাবে, তারপর পুলিশ কেস হবে, আরো কত ঝামেলা। এই তুই আমার পুলিশের ভয় দেখাস? ওই 2 টাকার পুলিশ অর্ণব শিকদারের পকেটে নিয়ে ঘুরে। ওর এত বড় সাহস আমার মায়াবতীর দিকে হাত বাড়ায়। আমার মায়াবতীর দিকে যে হাত বাড়াবে, সে হাত আমি কুচি কুচি করে ফেলবো, তাকে আমি খুন করে ফেলবো। এতে যদি আমার জেলে যেতে হয় তাতেও আমি রাজি আছি। লাগলে জেলে যাব, তাও আমি ওকে খুন করব। মায়াবতীর জন্য জেলে যাওয়া কোনো ব্যাপারই না। তাপস ব্যর্থ হলে অর্ণবকে আটকাতে। অর্ণব আরো কিছুক্ষণ নিশানকে আঘাত করল। নিশান লুটিয়ে পড়েছে মেঝেতে। অর্ণব উন্মাদের মতো এগিয়ে গেল আনায়ের দিকে। মেয়েটা ভীত চোখে ওর দিকে তাকিয়ে আছে। অর্ণব আনায়ের গালে হাত রাখলো, সারা মুখে হাত বুলিয়ে দিতে ব্যাকুল কণ্ঠে শুধালো, মায়াবতী, হাই মায়াবতী, কথা বলো আমার সাথে।
আমায় বলো, তোমার কোনো ক্ষতি করেছে? ছুঁয়েছে তোমায়? আনায় মাথা নেড়ে না জানালো, অতবার হাত বাড়িয়ে দিল। অর্ণব হাত দেখতে লাগলো। কোণের আশপাশটা নীলচে বর্ণ ধারণ করেছে, দেখে মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরেছে। অর্ণবের খানিকটা শান্ত হওয়া রাগ যেন মুহূর্তে ধপ করে বেড়ে গেল। ওই কুত্তার বাচ্চা তোমার হাত মুচড়ে দিয়েছিল? আনায় ইশারায় হ্যাঁ বুঝালো। অর্ণব আনায়ের কাছ থেকে উঠে গিয়ে নিশানের হাতের ওপর পাড়া দিয়ে ধরল, চিৎকার করে বলল, কোন হাত দিয়ে আঘাত করেছিস আমার মায়াবতীকে? ডান হাত নাকি বাম হাত? মুচড়ে ধরল নিশানের হাত, দাঁতে দাঁত চেপে বলল, তোর যে হাত দিয়ে ওকে আঘাত করেছিস সেই হাত আমি ভেঙে কুড়ো কুড়ো করে দেবো। নিশান ব্যথায় আর্তনাদ করছে, তবে সেগুলো অর্ণবের কান পর্যন্ত পৌঁছালো তো। ও নিশানকে আঘাত করেই চলেছে। আচমকা অর্ণবের চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা ছুরির ওপর। সেটা তুলে নিল হাতে। ছুরি দ্বারা আঘাত করলো নিশানের হাতে। হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে। নিশান গলা কাটা মুরগির মতো ছটফট করছে, কিন্তু অর্ণবের হুঁশ নেই। ও উন্মাদ হয়ে গেছে। অর্ণবকে দেখে পুরো সাইকো সাইকো লাগছে। এক পর্যায়ে আয়ান আর সহ্য করতে পারল না, এগিয়ে গেল অর্ণবের কাছে। ওর হাত থেকে ছুরি নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। ধমকানো স্বরে বলল, অনেক হয়েছে অর্ণব, আর একটু বাড়াবাড়ি করলে না ছেলেটা মরে যেতে পারে, শান্ত হও। অর্ণব আয়ানের কথা ওপর কোনো কথা বলল না। দপ করে বসে পড়ল এক কোণে রাখা চেয়ারে। মাথার চুল খামছে ধরল। অর্ণব ভাবতে পারছে না ও আর একটু দেরি করে এলে কি হতো, কত বড় সর্বনাশ হয়ে যেত। পুরো রুম জুড়ে পিন পতন নীরবতা, কারো মুখে কোনো শব্দ নেই। একটু পর পর গুঙ্গানো শব্দ হচ্ছে। বিকট শব্দে বেজে উঠলেও আবিরের ফোন। পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। অপর পাশ থেকে নীলিমা ব্যাকুল কণ্ঠে শুধালো, আনায়াকে পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তাহলে তাড়াতাড়ি পাশে এসো। আম্মুর অবস্থা ভালো না, বারবার জ্ঞান হারাচ্ছেন, পাগলামো করছে। আম্মুকে বলো আয়নাকে পাওয়া গেছে, আমরা আসছি, টেনশন না করতে। আয়না সহি সালামতে আছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবির কল কেটে দিয়ে বলল, এবার বাড়ি চলো, বাড়িতে সবাই টেনশন করছে। তাপস আগে বেরিয়ে গেল। অর্ণব আনায়ার দিকে এগিয়ে যেতে নিলে আনা আবিরের বুকে আরো কিছুটা কুটিয়ে গেল। অর্ণব বুঝলো মেয়েটা ভয় পেয়েছে, তাই আনায়াকে না ঘেটে বাইরে চলে গেল। আবির বোনকে নিজের সাথে আগলে নিয়ে উঠে দাঁড়ালো। তাপস ড্রাইভ করছে, ওর পাশে অর্ণব, পিছনে আয়ান, আবির, আয়ানা, 3 ভাই বোন। আয়না এখনো আবিরের বুকে মুখ গুজে রয়েছে, মুখ তোলেনি। অর্ণব লুকিং গ্লাসে আয়নার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। আয়নার ড্রয়িং রুমে সবাই বসে আছে। অর্ণবের পরিবারও এসেছে। অর্ণবের বাবা আর আনায়ার বাবা কথা বলছেন। আবির, আয়ান, অর্ণব বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছে। মেহনাজ বেগম আশালতা বেগমকে বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আনায়া নিজের রুমে আছে। বাড়িতে আসার পর মেয়েকে বুকে জড়িয়ে আশালতা বেগমের সে কি কান্না। এমনি সময় মেয়েকে বুকে রাখেন না, আর আজ মেয়েকে ছাড়তেই চাচ্ছিলেন না। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি পারলে আনায়াকে বুকের মাঝে লুকিয়ে রাখেন, যেন তার মেয়ের ওপর কারো বদ নজর না পড়ে। খানিক সময় পরে আনায়াকে রুমে পাঠিয়ে দেয়। আনিয়া রুমে এসে সোজা গোসলে চলে গেল। শরীর কেমন ঘিন ঘিন করছে, মাথা চক্কর দিচ্ছে, ক্লান্ত লাগছে। ক্লান্তিতে হাত পা ভেঙে আসছে। আনায়া গোসল করে বেরিয়ে দেখল আশরাতা বেগম খাবার নিয়ে ওর জন্য বসে আছে। আনায়ার মলিন মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আশরাতা বেগম যত্নের সাথে মেয়েকে খাইয়ে দিচ্ছেন। আনায়াও তৃপ্তি নিয়ে খাচ্ছে। বহুদিন পর যেন এতটা তৃপ্তি নিয়ে খেল। খাওয়া শেষে আশরাতা বেগম বললেন, তুই শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমালে শরীর ভালো লাগবে। আনায়া কথা বাড়ালো না, চুপচাপ শুয়ে পড়ল, একদম বাচ্চা মেয়েদের মতো। আশরাতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আনায়া ফিরে গেল ছোটবেলার সময়টাই, যখন ওর আম্মু ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম পাড়াতো। ক্লান্ত থাকে কয়েক মিনিটের মাঝে আনায়া ঘুমিয়ে গেল। আশরাতা বেগম মেয়ের শরীরে চাদর টেনে দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। আনায়া গভীর ঘুমিয়ে মগ্ন। অর্ণব আস্তে করে ওর রুমের দরজা খুলল, কোনো শব্দ ছাড়া প্রবেশ করলো। কিছুক্ষণ তাকিয়ে রইল আনায়ার মলিন মুখের দিকে। অর্ণবের সেই সময়টার কথা ভাবলেই বুকে মোচড় দিয়ে ওঠে। অর্ণব এগিয়ে গেল আনায়ার কাছে। আনায়ার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। কিছু সময় এক ধ্যানে তাকিয়ে রইল ওর মায়াবতীর পানে। আলগোছে আনায়ার হাত নিজের হাতের মুঠোয় পরে নিল। মনে মনে একটা সিদ্ধান্ত নিল, অথবা আনায়ের লালাটে উষ্ঠ ছুঁয়ে দিল। বেরিয়ে এলো রুম থেকে। সোফায় বসে আছে সবাই। গম্ভীর পরিস্থিতি, সবাই গম্ভীর মুখে অধীর আগ্রহে অর্ণবের পানে চেয়ে আছে। অর্ণব বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, কিছু একটা ভাবছে। ভাবনা শেষে মুখ খুলল, আমি আপনাদের একটা কথা বলতে চাই। আজ
এই মুহূর্তে আমি আনায়াকে বিয়ে করতে চাই। অর্ণবের কথাটা ছোট ছোট বিস্ফোরণ ঘটল সবার মাঝে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের পানে। এমন সময় অর্ণবের থেকে এমন কথা আশা করেনি কেউ। যেখানে আনায়ার এমন অবস্থা, ও এক প্রকার ট্রমার মধ্যে আছে, সেই মুহূর্তে অর্ণব কিভাবে বিয়ের কথা বলতে পারে? আর বললেও আনায় কি সেটা মেনে নিবে, রাজি হবে বিয়েতে? ইমতিয়াজ সাহেব, আশরাফ সাহেব একে অপরের দিকে চাওয়াচাইনি করছেন। ইমতিয়াজ সাহেব অসহায় দৃষ্টিতে ছেলের দিক তাকিয়ে আছে। এমন সিরিয়াস মুহূর্তে ছেলে তার এমন কথা বলবে, উনি সেটা আশা করেননি। অবাক তার সাথে শুধালো, বিয়ে? হ্যাঁ, বিয়ে। তোমরা যেভাবে আমার দিকে তাকাচ্ছ, মনে হচ্ছে আমি বিয়ে করতে না কারো হাত ধরে পালিয়ে যেতে চাইছি। আরে বাবা, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করিয়ে নাতি নাতনির মুখ দেখবে তা না। তুমি বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়ছো জানো। ইমতিয়াজ সাহেব বুঝলো এই ছেলেকে ঘটানো যাবে না। ছেলে তার বিয়ে পাগল হয়ে গেছে, এখন বিয়েটা না দিলে তার মান সম্মান এখানেই শেষ। ইমতিয়াজ সাহেব আশরাফ সাহেবের দিকে তাকালো। আশরাফ সাহেবের বুঝতে একটু সময় লাগলো না তার ইশারা। তিনি দেনা মনা করে বলল, কিন্তু আনায়া রাজি হবে তো? আনায়ের বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন আঙ্কেল। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আজকের ঘটনার পর ওকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ওকে রাজি করতে পারলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুবের বুকের ওপর থেকে কিছুটা বোঝা কমে গেছে। ও প্রথমে ভয় পেয়েছিল এই ঘটনার পরে আনায়ার বাবা মা বিয়েতে রাজি হবে তো। তাদের থেকে সম্মতি পেয়ে খুশি হলো। এখন আনায়াকে রাজি করাতে পারলেই হলো। আনায়া বিষণ্ণ মনে এক ধ্যানে তাকিয়ে আছে রাতের আকাশের পানে। কালো মেঘে ঢাকা আকাশ, এক ফালি চাঁদ কালো মেঘেদের মাঝ থেকে উকি দিতে চাইছে, তবে সফল হচ্ছে না। আনায়ার এক মুহূর্তের জন্য মনে হলো ও জীবনটাও তো কালো মেঘে ঢেকে যেতেই নিচ্ছিল। শেষ মুহূর্তে এসে কালো মেঘগুলো সরে আলোর উৎস দেখা দিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আনায়ার সেই সময়টার কথা ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে। দম বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। মস্তিষ্ক এলো মেলো হয়ে যায়। জঘন্য সেই অনুভূতি। আনায়া সে সব থেকে বেরিয়ে আসতেই চাইছে, তবে পারছে আর কই। আমরা যেসব স্মৃতি ভোলার চেষ্টা করি, কেন যেন সেগুলো বেশি বেশি আমার মস্তিষ্কে গেঁথে যায়। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কক্ষের আটকে রাখা দ্বার খুলে কেউ প্রবেশ করলো। হয়তো আধারের মাঝে আলোর অস্তিত্ব নিয়েই তার আগমন ঘটল। আধারকে সরিয়ে আলোয় রাঙিয়ে তোলার জন্য নিঃশব্দে এগিয়ে গেল কয়েক ধাপ। আশেপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তিটি পেল না। আংশিক দেখা মিলল কাঙ্ক্ষিত ব্যক্তির ওড়নার কোণা। দাঁড়ানো হলো তার কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যালকনিতে বসে। এগিয়ে গেল সেদিকে, পিছনে দাঁড়িয়ে কাশি দিল। আনা নিজ ধ্যানে মগ্ন ছিল। কারো আগমনে চমকে উঠে ফিরে তাকালো, তবে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। আলগোছে নজর ঘুরিয়ে নিল। চোখের সামনে ভেসে উঠল সেই সময়কার বিভৎস কিছু দৃশ্য। অর্ণবের অমানবিক আচরণ, উম্মাদের মতো নিশানকে আঘাত করার সেই বিভীষিকাময় দৃশ্যগুলো। আনায়ার চোখ বুঝে নিল, মনে করতে চায় না সেসব স্মৃতি। ফোঁস করে দম ফেলল। অর্ণব এগিয়ে এসে আনায়ের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আনায়াকে কিছুটা সময় দিল নিজেকে সামনে নেওয়ার। অতঃপর গলা ছেড়ে শুধালো, এখন কেমন লাগছে? শরীর বেশি খারাপ লাগলে বলো, ডক্টরকে ডাকি। আনায়া ভেবেছিল চুপচাপ থাকবে, কিন্তু এই লোক ওকে চুপচাপ থাকতে দিল তো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তার দরকার নেই, ঠিক আছি আমি। শিওর? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা। আনায়া আকাশের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভাবছে কিভাবে কথাটা বলবে। আনায়া কিভাবে নিবে? রাজি হবে তোর মায়াবতী? অর্ণব বুক ভরে নিঃশ্বাস নিল। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়ও ওর এতটা নার্ভাস লাগে না যতটা এখন আনায়ার সামনে লাগছে। এর জন্য বোধহয় বলে, ছেলেরা দুনিয়ার সবার সামনে বাঘ হলেও শখের নারীর কিংবা বইয়ের সামনে বিড়াল হয়ে যায়। অর্ণবের অবস্থাও তেমন হয়েছে। বড় নেতাদের সামনে বুক চড়া করে রাস ভারী কণ্ঠে বক্তব্য দেওয়ার বেলায় সামান্য ভয় হয় না, তবে এখন হচ্ছে এই যে পুচকে একটা মেয়ের সামনে সামান্য কথা বলতে তার বুক ধরপড় করছে, হাঁটু কাঁপছে। ভয় হচ্ছে যদি ফিরিয়ে দেয়। অর্ণব সকল ভাবনা বাদ দিল। গলা খেকারি দিয়ে বলল, একটা কথা বলার ছিল। বলে ফেলুন। বিয়ে করতে চাই। করে ফেলুন। বাধা দিয়েছে কে? তুমি। আমি? আমি কিভাবে? তোমাকেই তো বিয়েটা করতে যাচ্ছি, কিন্তু তুমি তো রাজিই হচ্ছ না।
হ্যান্ডসাম, ড্যাশিং, তাগড়া যুবক এমপি শত শত মেয়েদের ক্রাশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আনায়া ভ্রু উঁচু করে তাকালো। আমি কি বলেছি শত শত মেয়েদের ক্রাশ নামক বাস এমপিকে আমার পেছনে ঘুরতে? সেটা বলনি, কিন্তু রাজিও তো হচ্ছ না। রাজি হওয়া না হওয়া পুরোটাই আমার ইচ্ছে। অর্ণব কথার পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না। আনায় কি ওর কথাগুলো মজা হিসেবে নিল? মনে তো হচ্ছে তাই। সিরিয়াসলি নিলে উত্তরগুলো এমন হতো না। অর্ণব ফের বলে উঠল, আনায়া, আমি কিন্তু সিরিয়াস, মজা করছি না তোমার সাথে। আজ এই মুহূর্তে আমি তোমায় বিয়ে করতে চাই। আনায়ের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধালো, করুণা করতে চাইছেন? ভালোবাসতে চাইছি। আমার তো মনে হচ্ছে না ভাবছেন আজকের পর অন্য কেউ মেয়েটাকে বিয়ে করবে না। তার উপর করুণা করা যেতেই পারে। করুণা করলে কান খুলে শুনে রাখুন, আমার আপনার করুণা চাই না। অর্ণবের রাগ হলেও বুঝতে পারছে আনায় মুহূর্তে যা বলছে ভেবে চিনতে বলছে না। ও এখনো ট্রমার মধ্যে আছে, কিন্তু তাই বলে এসব বলবে? অর্ণব একটানে আনায়াকে নিজের কাছে নিয়ে নিল। দুজনের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব। অর্ণব চোখে চোখ রেখে বলল, করুণা নয়, এটা আমার ভালোবাসা। ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাইছি আমার হৃদ কঠোরে। করুণা করে নয়। আমি তোমাকে নিয়ে কোনো প্রকার রেস্ট নিতে চাই না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মায়াবতী পবিত্র স্নিগ্ধ, সে আমার কাছে সবসময় স্নিগ্ধ থাকবে। এই অর্ণব শিকদার বেঁচে থাকতে তার গায়ে কোনো কলঙ্ক আমি আসতে দিব না। গট ইট? আনায় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল অর্ণবের চোখে। মানুষটা ওকে এতটা ভালোবাসে? ওর বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটা তো সত্যি। অর্ণব ওকে যথেষ্ট ভালোবাসে। না হয় লোকটা ওর জন্য একটা মানুষকে আদমরে বানিয়ে ফেলেছিল। পারলে খুনি করে ফেলতো, শুধু আয়ান বাধা দিয়েছিল বলে। অর্ণব গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, একটু পরও আমাদের বিয়ে। এই বিয়েতে আমার মত নেই। অর্ণব যেতে গিয়েও থেমে গেল। পিছু ফিরে বলল, মত না থাকলে মত পাল্টাও, এখনো অনেক সময় আছে। বিয়ে হবে এবং সেটা আজকে হবে। কথা শেষ করে অর্ণব গটগট পায়ে চলে গেল। আনায়া বিড়বিড় করে বলল, খুবই স্লো। আনায়া নিজের রুমে বসে আছে। এর মাঝে আগমন ঘটল অর্ষা, নীলিমা আর মিহির। নীলিমার হাতে লাল রঙের বেনারসি শাড়ি, সাথে কিছু গহনা। নীলিমা আনায়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য। নিজ হাতে বোন সমতুল্য ননদকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মিহি খোঁচা মেরে বলল, শেষ পর্যন্ত রাজনীতি করা এমপি সাহেবকে বিয়ে করছো? আনায়া বিড়বিড় করে বলল, বিয়ে না করে উপায় আছে? যেভাবে হুমকি দিয়ে গেছে, বিয়ে করবো না বলে দেখা যাবে তুলে নিয়ে চলে যাবে। বজ্জাত লোক একটা। কি হলো, কি বিড়বিড় করছো? হ্যাঁ, করছি বিয়ে, তাতে তোর কি? তোর পছন্দ হলে বল, তোর সাথে বিয়েটা দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলো? অর্ণব ভাইকে আমি জিজুর নজরে দেখি, আর আমি এখনো ছোট। আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? কে যেন 2 দিন আগে বিয়ের জন্য কানাকাটি করছিল, তার নামটা বোধ হয় মিহি আনায়ের মুখ চেপে ধরল। কাকুতি মিনতি করলো নীলিমা অর্ষার সামনে না বলতে। আনায় ওকে আশ্বাস দিল বলবে না। মিহি সরে গেল। নীলিমা আনায়াকে সাজিয়ে দিল। বেশি সাজালো না, শাড়ির সাথে যতটুকু মানানসই ঠিক ততটুকু। আনায়াকে রেডি করা হলো। নীলিমার মিহির ডাক পড়ল। বাড়ির আদরের মেয়ে, বিয়ে বলে কথা, আয়োজন তো করতেই হবে। রয়ে গেছে অর্ষা আর আনায়া। অর্ষা হুট করে আনায়াকে জড়িয়ে ধরল। আনায়া ওকে নিজের সাথে আগলে নিল। শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন গিয়ে দেখলাম তুই নেই, পুরো জায়গাটা ফাঁকা। তখন আমার মাথা কাজ করছিল না, বারবার মনে হচ্ছিল আমি কেন তোকে একা ছাড়লাম। নিজেকে দোষী মনে হচ্ছিল। আমি আর কখনো তোকে একা ছাড়বো না, কখনো না। কথাগুলো বলতে বলতে অর্ষা ঝরঝর করে কেঁদে ফেলল। আনায়া হতবাক হয়ে গেল। ও ভাবেনি অর্ষা এভাবে কান্না করে দেবে। আনায়া অর্ষার পিঠে হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, কান্না কেন করছিস? তুই থাকলেই বা কি হতো? উল্টো তুই থাকলে ওরা তোরও ক্ষতি করতো। কষ্ট পাস না। এই দেখ, আমি তোর সামনে একদম সুস্থ দাঁড়িয়ে আছি। অর্ষা আনায়াকে ছেড়ে দিল। মুখোমুখি দুজন। আনায়া হাত বাড়িয়ে অর্ষার চোখের পানি মুছে দিল। এর মাঝে আনায়ার ডাক পড়ল। ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। অর্ষা বিছানা থেকে লাল রঙের ওড়না নিয়ে আনায়ার মাথায় দিয়ে দিল। মাশাআল্লাহ, ইয়ার তোকে অনেক সুন্দর লাগছে। আজকে দেখবি অন্য ভাইয়ের ছোটখাটো হাত আঘাত করবে।
ইমতিয়াজ সাহেব বুঝলো এই ছেলেকে ঘটানো যাবে না। ছেলে তার বিয়ে পাগল হয়ে গেছে, এখন বিয়েটা না দিলে তার মান সম্মান এখানেই শেষ। ইমতিয়াজ সাহেব আশরাফ সাহেবের দিকে তাকালো। আশরাফ সাহেবের বুঝতে একটু সময় লাগলো না তার ইশারা। তিনি দেনা মনে করে বলল, কিন্তু আনায়া রাজি হবে তো? আনায়ের বিষয়টা আপনি আমার উপর ছেড়ে দিন আঙ্কেল। ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আজকের ঘটনার পর ওকে নিয়ে আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ওকে রাজি করতে পারলে আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুপের বুকের ওপর থেকে কিছুটা বোঝা কমে গেছে। ও প্রথমে ভয় পেয়েছিল এই ঘটনার পরে আনায়ার বাবা মা বিয়েতে রাজি হবে তো, তাদের থেকে সম্মতি পেয়ে খুশি হলো। এখন আনায়াকে রাজি করাতে পারলেই হলো। আনায়া বিষণ্ণ মনে এক ধ্যানে তাকিয়ে আছে রাতের আকাশের পানে। কালো মেঘে ঢাকা আকাশ, এক ফালি চাঁদ কালো মেঘেদের মাঝ থেকে উকি দিতে চাইছে, তবে সফল হচ্ছে না। আনায়ার এক মুহূর্তের জন্য মনে হলো ও জীবনটাও তো কালো মেঘে ঢেকে যেতেই নিচ্ছিল। শেষ মুহূর্তে এসে কালো মেঘগুলো সরে আলোর উৎস দেখা দিয়েছে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আনায়ার সেই সময়টার কথা ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে, দম বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, মস্তিষ্ক এলো মেলো হয়ে যায়। জঘন্য সেই অনুভূতি। আনায়া সে সব থেকে বেরিয়ে আসতেই চাইছে, তবে পারছে আর কই। আমরা যেসব স্মৃতি ভোলার চেষ্টা করি, কেন যেন সেগুলো বেশি বেশি আমার মস্তিষ্কে গেঁথে যায়। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কক্ষের আটকে রাখা দ্বার খুলে কেউ প্রবেশ করলো। হয়তো আধারের মাঝে আলোর অস্তিত্ব নিয়েই তার আগমন ঘটল। আধারকে সরিয়ে আলোয় রাঙিয়ে তোলার জন্য নিঃশব্দে এগিয়ে গেল কয়েক ধাপ। আশেপাশে খুঁজেও কাঙ্ক্ষিত ব্যক্তিটি পেল না। আংশিক দেখা মিলল কাঙ্ক্ষিত ব্যক্তির ওড়নার কোণা। দাঁড়ানো হলো তার কাঙ্ক্ষিত ব্যক্তি ব্যালকনিতে বসে। এগিয়ে গেল সেদিকে, পিছনে দাঁড়িয়ে কাশি দিল। আনা নিজ ধ্যানে মগ্ন ছিল। কারো আগমনে চমকে উঠে ফিরে তাকালো, তবে সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। আলগোছে নজর ঘুরিয়ে নিল। চোখের সামনে ভেসে উঠল সেই সময়কার বিভৎস কিছু দৃশ্য, অনবের অমানবিক আচরণ, উম্মাদের মতো নিশানকে আঘাত করার সেই বিভীষিকাময় দৃশ্যগুলো। আনার চোখ বুঝে নিল, মনে করতে চায় না সেসব স্মৃতি। ফোঁস করে দম ফেলল। অর্ণব এগিয়ে এসে আনায়ের থেকে কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়ালো। আনায়কে কিছুটা সময় দিল নিজেকে সামলে নেওয়ার। অতপর গলা ছেড়ে শুধালো, এখন কেমন লাগছে? শরীর বেশি খারাপ লাগলে বলো, ডক্টরকে ডাকি। আনায় ভেবেছিল চুপচাপ থাকবে, কিন্তু এই লোক ওকে চুপচাপ থাকতে দিল তো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, তার দরকার নেই, ঠিক আছি আমি। শিওর? হ্যাঁ। দুজনের মাঝে নীরবতা। আনায় আকাশের দিকে তাকিয়ে আছে। অর্ণব ভাবছে কিভাবে কথাটা বলবে, আনায় কিভাবে নিবে। রাজি হবে তোর মায়াবতী? অর্ণব বুক ভরে নিঃশ্বাস নিল। মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময়ও ওর এতটা নার্ভাস লাগে না যতটা এখন আনায়ার সামনে লাগছে। এর জন্য বোধহয় বলে, ছেলেরা দুনিয়ার সবার সামনে বাঘ হলেও শখের নারীর কিংবা বইয়ের সামনে বিড়াল হয়ে যায়। অর্ণবের অবস্থাও তেমন হয়েছে। বড় নেতাদের সামনে বুক চড়া করে রাস ভারী কণ্ঠে বক্তব্য দেওয়ার বেলায় সামান্য ভয় হয় না, তবে এখন হচ্ছে এই যে পুচকে একটা মেয়ের সামনে সামান্য কথা বলতে তার বুক ধরপড় করছে, হাঁটু কাঁপছে। ভয় হচ্ছে যদি ফিরিয়ে দেয়। অর্ণব সকল ভাবনা বাদ দিল। গলা খেকারি দিয়ে বলল, একটা কথা বলার ছিল। বলে ফেলুন। বিয়ে করতে চাই। করে ফেলুন। বাধা দিয়েছে কে? তুমি। আমি? আমি কিভাবে? তোমাকেই তো বিয়েটা করতে যাচ্ছি, কিন্তু তুমি তো রাজিই হচ্ছ না। হ্যান্ডসাম, ড্যাশিং, তাগড়া যুবক এমপি শত শত মেয়েদের ক্রাশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ। আনার ভ্রু উঁচু করে তাকালো। আমি কি বলেছি শত শত মেয়েদের ক্রাশ নামক বাস এমপিকে আমার পেছনে ঘুরতে? সেটা বলনি, কিন্তু রাজিও তো হচ্ছ না। রাজি হওয়া না হওয়া পুরোটাই আমার ইচ্ছে। অর্ণব কথার পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না। আনায় কি ওর কথাগুলো মজা হিসেবে নিল? মনে তো হচ্ছে তাই। সিরিয়াসলি নিলে উত্তরগুলো এমন হতো না। অর্ণব ফের বলে উঠল, আনায়, আমি কিন্তু সিরিয়াস, মজা করছি না তোমার সাথে। আজ এই মুহূর্তে আমি তোমায় বিয়ে করতে চাই। আনায়ের কপালে কয়েকটা ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধালো, করুণা করতে চাইছেন? ভালোবাসতে চাইছি। আমার তো মনে হচ্ছে না ভাবছেন আজকের পর অন্য কেউ মেয়েটাকে বিয়ে করবে না। তার উপর করুণা করা যেতেই পারে। করুণা করলে কান খুলে শুনে রাখুন। আমার আপনার করুণা চাই না।
অর্ণবের রাগ হলেও ও বুঝতে পারছে আনা এই মুহূর্তে যা বলছে ভেবে চিনতে বলছে না। ও এখনো ট্রমার মধ্যে আছে, কিন্তু তাই বলে এসব বলবে? অর্ণব একটানে আনায়াকে নিজের কাছে নিয়ে নিল। দুজনের মাঝে এক হাত সমপরিমাণ দূরত্ব। অর্ণব চোখে চোখ রেখে বলল, করুণা নয়, এটা আমার ভালোবাসা। ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চাইছি আমার হৃদ কঠোরে। করুণা করে নয়। আমি তোমাকে নিয়ে কোনো প্রকার রেস্ট নিতে চাই না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মায়াবতী পবিত্র স্নিগ্ধ, সে আমার কাছে সবসময় স্নিগ্ধ থাকবে। এই অর্ণব শিকদার বেঁচে থাকতে তার গায়ে কোনো কলঙ্ক আমি আসতে দিব না। গট ইট? আনায় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল অর্ণবের চোখে। মানুষটা ওকে এতটা ভালোবাসে, ওর বিশ্বাস হচ্ছে না। কিন্তু এটা তো সত্যি, অর্ণব ওকে যথেষ্ট ভালোবাসে। না হয় লোকটা ওর জন্য একটা মানুষকে আদমরে বানিয়ে ফেলেছিল, পারলে খুনি করে ফেলতো, শুধু আয়ান বাধা দিয়েছিল বলে। অর্ণব গম্ভীর কণ্ঠে বলল, বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করো, একটু পরও আমাদের বিয়ে। এই বিয়েতে আমার মত নেই। অর্ণব যেতে গিয়েও থেমে গেল, পিছু ফিরে বলল, মত না থাকলে মত পাল্টাও, এখনো অনেক সময় আছে। বিয়ে হবে এবং সেটা আজকে হবে। কথা শেষ করে অর্ণব গটগট পায়ে চলে গেল। আনায়া বিড়বিড় করে বলল, খবিস লোক। আনায়া নিজের রুমে বসে আছে। এর মাঝে আগমন ঘটল অর্ষা, নীলিমা আর মিহির। নীলিমার হাতে লাল রঙের বেনারসি শাড়ি, সাথে কিছু গহনা। নীলিমা আনায়াকে ওয়াশরুমে পাঠিয়ে দিল চেঞ্জ করে আসার জন্য। নিজ হাতে বোন সমতুল্য ননদকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মিহি খোঁচা মেরে বলল, শেষ পর্যন্ত রাজনীতি করা এমপি সাহেবকে বিয়ে করছো? আনায়া বিড়বিড় করে বলল, বিয়ে না করে উপায় আছে? যেভাবে হুমকি দিয়ে গেছে, বিয়ে করবো না বলে দেখা যাবে তুলে নিয়ে চলে যাবে। বজ্জাত লোক একটা। কি হলো, কি বিড়বিড় করছো? হ্যাঁ, করছি বিয়ে, তাতে তোর কি? তোর পছন্দ হলে বল, তোর সাথে বিয়েটা দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলো? অর্ণব ভাইকে আমি জিজুর নজরে দেখি, আর আমি এখনো ছোট। আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? কে যেন 2 দিন আগে বিয়ের জন্য কানাকাটি করছিল, তার নামটা বোধ হয় মিহি আনায়ের মুখ চেপে ধরল। কাকুতি মিনতি করল নীলিমা অর্ষার সামনে না বলতে। আনায় ওকে আশ্বাস দিল বলবে না। মিহি সরে গেল। নীলিমা আনায়াকে সাজিয়ে দিল। বেশি সাজালো না, শাড়ির সাথে যতটুকু মানানসই ঠিক ততটুকু। আনায়াকে রেডি করা হলো। নীলিমার মিহির ডাক পড়ল। বাড়ির আদরের মেয়ে, বিয়ে বলে কথা, আয়োজন তো করতেই হবে। রয়ে গেছে অর্ষা আর আনায়া। অর্ষা হুট করে আনায়াকে জড়িয়ে ধরল। আনায়া ওকে নিজের সাথে আগলে নিল, শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন গিয়ে দেখলাম তুই নেই, পুরো জায়গাটা ফাঁকা। তখন আমার মাথা কাজ করছিল না, বারবার মনে হচ্ছিল আমি কেন তোকে একা ছাড়লাম। নিজেকে দোষী মনে হচ্ছিল। আমি আর কখনো তোকে একা ছাড়বো না, কখনো না। কথাগুলো বলতে বলতে অর্ষা ঝরঝর করে কেঁদে ফেলল। আনায়া হতবাক হয়ে গেল। ও ভাবেনি অর্ষা এভাবে কান্না করে দেবে। আনায়া অর্ষার পিঠে হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, কান্না কেন করছিস? তুই থাকলেই বা কি হতো? উল্টো তুই থাকলে ওরা তোরও ক্ষতি করতো। কষ্ট পাস না। এই দেখ, আমি তোর সামনে একদম সুস্থ দাঁড়িয়ে আছি। অর্ষা আনায়াকে ছেড়ে দিল। মুখোমুখি দুজন। আনায়া হাত বাড়িয়ে অর্ষার চোখের পানি মুছে দিল। এর মাঝে আনায়ার ডাক পড়ল। ওকে নিচে নিয়ে যাওয়ার জন্য ডাকছে। অর্ষা বিছানা থেকে লাল রঙের ওড়না নিয়ে আনায়ার মাথায় দিয়ে দিল। মাশাআল্লাহ, ইয়ার তোকে অনেক সুন্দর লাগছে। আজকে দেখবি অন্য ভাইয়ের ছোটখাটো হাত আঘাত করবে। আনায়া লজ্জায় লাল হয়ে ওখানের অপেক্ষার ফল। সামনে লাল বেনারসি, দোহাত ভর্তি লাল চুড়ি, মুখে প্রসাধনীর ছোঁয়া, সব মিলে লাল টুকটুকি বউ। অর্ণব চোখে ফেরাতে পারছে না। সময়ের ব্যবধানে বিয়ে পড়ানো শুরু হলো। আগে আনায়াকে কবল বলতে হলো। আনায়া চুপ মেরে বসে আছে। কাজী সাহেব আবার বলল, এবারও আনায়ের নড়চড় নেই। আবির এসে বোনের পাশে বসলো। অপর পাশে বসলো আয়ান। দুজন দুপাশ থেকে বোনের হাত ধরলেও ভরসা দিল
সাথে হেসে উঠল বাকিরাও। সবাই সমস্বরে বলে উঠল, আলহামদুলিল্লাহ। রাতের আকাশে থালার ন্যায় পূর্ণ চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। রাতের সকল আধারকে নিমেষেই দূরে ঠেলে দিয়েছে চাঁদের ঝলমেলে আলো। মৃদুমন্দ বাতাস বইছে। সামনাসামনি বসে আছে নবদম্পতি। দুজনের মাঝেই নীরবতা। একজন লজ্জায় সংকোচে চুপ মেরে বসে আছে, তো অপরজন তার একান্ত ব্যক্তিগত মানুষটাকে মন ভরে দেখার মাঝে ডুবে আছে। অর্ণবের এখনো বিশ্বাস হচ্ছে না ওর মায়াবতী একান্ত ওর। আনে অর্ণবকে এক ঘরে রেখে গিয়েছে মিনিট 10 হবে। আনে কবুল বলার পর সেই যে মুখ নামিয়েছে, এখনো মুখ তোলেনি। অর্ষার মিহি এসে দুজনকে আনায়ের ঘরে দিয়ে গেছে, যেন দুজন আলাদা করে কথা বলতে পারে। হুট করে তো বিয়েটা হয়ে গেল, যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। আনায় মাথা নিচু করে বসে আছে। অর্ণব আনায়ের থুতনিতে হাত রেখে মুখ ওপরে তুলল। আনায়ের চোখ তুলে চাইল অর্ণবের পানে। মানুষটার চোখে এক সমুদ্র নেশা দেখতে পাচ্ছ। দ্রুতই চোখ নামিয়ে নিল। ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আনায়া ধ্বংস নিশ্চিত। সমুদ্রের ন্যায় গভীর অর্ণবের চোখ জোড়া। আনায়া তাকালে নিজেকে হারিয়ে ফেলবে নিমিষে। অর্ণব এগিয়ে গেল আনায়ার দিকে, আলতো করে চুমো এঁকে দিল নিজের সদ্য বিবাহিত অর্ধাগ্নি ললাটে। আনায়া চোখ বুজে অর্ণবের স্পর্শ অনুভব করল। অর্ণব মৃদুস্বরে বলল, আমার বউ। আনায়ার মনের মাঝে অদ্ভুত অনুভূতি হলো। কেমন সুখ সুখ অনুভূত হচ্ছে। বরাবর কানে শব্দ দুটো প্রতিধ্বনি হতে লাগলো। কতটা ভালোবাসা মিশানোর শব্দ দুটিতে। দুজনের চোখে চোখ পড়ল। না চাইতেও আনায়ার দৃষ্টি আটকে গেল নেশালো সেই চোখ জোড়ায়। দুজনে যেন পলক ফেলতে ভুলে গেছে। চোখে চোখে বিনিময় হচ্ছে হাজারো না বলা কথা। এর মাঝেই দরজায় টকটক শব্দ হলো। দুজনের ধ্যান ভঙ্গ হলো। আনায়া একবার অর্ণবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে? ওপাশ থেকে মিহির কণ্ঠ ভেসে এলো, আপু, তোমাদের নিচে ডাকছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। মিহি চলে গেল। আনায়া মিহি স্বরে বলল, চলুন। আনায়া উঠে দাঁড়ালো। শাড়ি ঠিক করছে। কুচিগুলো এলোমেলো হয়ে গেছে। অর্ণব কোনো কথা না বলে হাঁটু মোড়ে নিচে বসে পড়ল। আলতো হাতে কুচিগুলো ঠিক করে দিল। অর্ণবের এই ছোট ছোট খেয়ারগুলো আনায়ার বড্ড ভালো লাগে। এই যে মানুষটাকে মুখ ফুটে কিছু বলার আগে সে বুঝে যায় প্রতিটা মেয়ে এমন একজন জীবনসঙ্গী চাই, যে তাদের মুখ ফুটে কিছু বলার আগেই বুঝে যাবে। আনায়ার নিজেকে ভাগ্যবতী অনুভব হলো। অর্ণব কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। আনায়ার হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটা শুরু করলো। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই, যে যার মতো গল্প করছে। আনায়া অর্ণবকে নামতে দেখে মিহি বলে উঠল, ওই তো আপু আর জিজু এসেছে। সবার দৃষ্টি ওদের উপর এসে পড়ল। আনায় কিছুটা বিব্রত বোধ করলো। অর্ণবের হাতের ভাঁজ থেকে হাত ছাড়াতে চাইল, কিন্তু এই বজ্জাত লোক ছাড়লে তো। আনায় হাত মুচড়ি করে অর্ণব হাত আরো শক্ত করে ধরল। আনায় অসহায় দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেটা পাত্তা দিল তো। সে দিব্যি আছে নিজের মোড়ে। সবাই খেতে বসেছে। আনায় অর্ণব পাশাপাশি বসে। আশরাত বেগম একমাত্র মেয়ের জামাইয়ের আদর যত্নে কোনো ত্রুটি রাখছে না। একের পর এক খাবার তুলে দিচ্ছে প্লেটে। অর্ণবের অবস্থা নাজেহাল। বেচারা এক বেলায় শ্বশুর বাড়ির খাবার নামেও অত্যাচারে ক্লান্ত। একদিনে খাইয়ে ওকে মুঠা বানিয়ে দেবে। অর্ণব আশুলতা বেগমকে মানা করছে, আন্টি আর দিয়েন না, আমি এতটা খেতে পারবো না, পরে দেখা যাবে খাবার নষ্ট হবে। তবে উনি শুনলে তো। আশুলতা বেগম বললেন, আস্তে আস্তে খাও। পাশ থেকে আবির বলল, জামাই আদর করছে, আদর খা, এত বেশি কথা বলছিস কেন? আমার কপালে যে কবে তোর মতো জামাই আদর জুটবে আল্লাহ মালুম। আবির সামনে বসা অহনাকে শুনিয়ে শুনিয়ে কথা শেষের কথাগুলো বলল। অহনার আগে চোখে তাকালো আবিরের দিকে। আবির শুকনো ঢুক গড়ল। ওর খেলি ছিল না এখানে অহনাও আছে, তাহলে ভুলেও এ কথা বলতো না। অর্ণব দাঁতে দাঁত চেপে বলল, তুই সবাই সিঙ্গেলে মরবি, বন্ধু হয়ে বন্ধুকে সাপোর্ট করার বদলে পাশ দিচ্ছিস। আবির বিড়বিড় করে বলল, আমি সিঙ্গেল মরলে তোর বোন বিয়ের আগেই বিধবা হবে। কি বললি? কিছু না, তুই চুপচাপ খা। খাওয়ার সময় আর কোনো কথা হলো না। খাওয়া শেষে সবাই বসলো ড্রয়িং রুমে। সবাই টুকটাক কথা বলছে। ইমতিয়াজ সাহেব বললেন, ভাই সাহেব, আমরা চাচ্ছিলাম বৌমাকে আমাদের সাথে নিয়ে যেতে। এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন ভাই, আমার একমাত্র আদরের মেয়ে হুট করে এভাবে বিয়ে হয়ে যাবে তা কখনো ভাবিনি। আত্মীয় স্বজন কেউ বিয়ের ব্যাপারে তেমন জানে না। এই অবস্থায় মেয়েটাকে কিভাবে তুলে দিই বলেন?
ইমতিয়াজ সাহেব কিছুক্ষণ ভাবলেন, অতঃপর বললেন, তাহলে আগামী শুক্রবার আয়োজন করে ওদের 4 হাত এক করে দেই, কি বলেন? হ্যাঁ, এটা করা যেতেই পারে। দুই পরিবার বসে বিয়ের আলোচনা করছে, কি কি আয়োজন করবে ইত্যাদি বিষয়ে। আনায়ের রুমের গল্পের আসর বসেছে। নীলিমা, অহনা, বর্ষা, মিহি সবাই এসে বসেছে। এক একজন আনায়াকে এটা ওটা বলে লজ্জা দিচ্ছে। আনায়া বেচারি লজ্জায় গাল লাল করে বসে আছে। বিশেষ করে নীলিমা আর বর্ষা ওকে বেশি লজ্জা দিচ্ছে। অহনা বলল, এই তোমরা আমার ভাবিকে এত লজ্জা দিও না, দেখছো না বেচারি লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কে শোনে কার কথা? ওরা থামলো তবে তো। এর মাঝে আগমন ঘটলো অর্ণবের। অর্ণবকে দেখে ওদের ঠোঁটের কোণের মুচকি হাসি আরো বৃদ্ধি হলো। নীলিমা দুষ্টমি করে বলল, কি বর্মশাই, বউয়ের কাছে চলে এসেছেন? বউ ছাড়া মন টিকছে না বুঝি? কিভাবে টিকবে বলুন ভাবি? 10টা না 5টা না, একটা মাত্র সদ্য বিয়ে করা বউ, তাকে ছাড়া আমার মন কি টিকে? আহারে বেচারা বর্মশাই। ওদের এরূপ বেলাজ মার্কা কথাবার্তায় আনে লজ্জায় লাল হচ্ছে। নীলিমা সবাইকে বলল, এই চলো সবাই, নবদম্পতিকে একটু প্রেম করার সময় দাও, না হয় বেচারা এমপি মশাই আমাদের নামে কেস ঢুকে দিবে। অর্ষা তাল দিয়ে বলল, হ্যাঁ চলো চলো। ওরা চলে যেতে নিবে, পিছন থেকে অর্ণব বলল, অহনা তোকে নিচে রাখছে। অর্ণব আনায়াকে রেখে সবাই চলে গেল। আনায়া মুখ নিচু করে বসে আছে। এই অসভ্য এমপি আবার কি বেফাস কথা বলবে কে জানে। অর্ণব এগিয়ে এলো আনায়ার দিকে। এক টানে আনায়াকে বসা থেকে দাঁড় করে নিজের কাছে নিয়ে নিল। হুট করে হাতে টান পড়ায় আনায়া নিজের ভারসাম্য রক্ষা করার জন্য অর্ণবের কাঁধ আঁকড়ে ধরল। অর্ণব আনায়ার কোমরে হাত রেখে আর একটু কাছে নিয়ে এলো। অতঃপর ঝুঁকে ফিস করে বলল, বলেছিল না আমার মতো অসভ্য এমপিকে বিয়ে করবে না? এখন অনুভূতি কেমন মিসেস? আনায়া দাঁতে দাঁত চেপে বলল, বজ্জাত এমপি কপালে থাকলে কি আর করার আছে বলুন? সবাই আমার পোড়া কপাল সবটা। আনায়া আফসোসের সুরে কথাগুলো বলল। বেচারিকে দেখে মনে হচ্ছে তার আফসোসের শেষ নেই। পোড়া কপাল না, বলো সৌভাগ্য। আনায়া কথার পৃষ্ঠে কিছু বলল না, সত্যিটা তো ও জানে। অর্ণব আনায়ার গালে হাত রেখে আদরে ভঙ্গিতে বলল, নিজের খেয়াল রাখবে, সাবধানে দেখো। এই কয়েকদিন ভার্সিটি যাওয়ার দরকার নাই, আর যদি একান্ত বেশি দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি দিয়ে আসবো। আনায়া মাথা নেড়ে সাই জানালো। অর্ণব এগিয়ে আলতো করে উষ্ঠ ছুঁয়ে দিল আনায়ার কপালে। সরে এসে বলল, অর্ণবের সাথে আনায়া নিচে নামলো। অর্ণবদের পরিবারের সবাই চলে যাবে, সবাই বিদায় নিচ্ছে আনায়াদের কাছ থেকে। এমন সময় অহনা বাইনা ধরল সে আজ যাবে না, এখানেই থাকবে আনায়ার সাথে। মেহনাজ বেগম বললেন, কিন্তু কাল তোমার কলেজ আছে তো। একদিন কলেজে না গেলে কিছু হবে না আম্মু। পরে এক সময় এসে থাকবে। আজ চলো, কলেজ মিস দেওয়ার দরকার নেই। অহনা আনায়ের পাশে দাঁড়িয়ে ওকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি কিছু বলো না, আমি যাব না। আন্টি ও আজ এখানে থাক। নতুন বৌমার আবদার ফেললেন না মেহনাজ বেগম। অর্ণব পাশ থেকে বলল, ঠিক আছে অহনা থাক, আমি এসে কালুকে নিয়ে যাব। অর্ণবেরা চলে যাচ্ছে। ওদের এগিয়ে দিতে সবাই এসেছে, সাথে আনায়ও এসেছে। অর্ণব সবার দৃষ্টিতে আড়ালে টুপ করে চোখ টিপ দিল, অতঃপর হাসতে হাসতে চলে গেল। আনায়া বের করে বলল, অসভ্য পুরুষ। অক্টোবরের বিষণ্ণ রাতের মৃদু ঠান্ডা বাতাসটা মনে করিয়ে দেয় এক জীবনে মানুষের সবকিছু পেতে হয় না। অক্টোবরের শেষের দিক, গভীর রাত্রি, বইছে মৃদুমন্দ ঠান্ডা বাতাস, হালকা শীত শীত অনুভূত হচ্ছে। অর্ষা বিষণ্ণ মনে পা ধুলিয়ে বসে আছে আনায়াদের ছাদের বেলিং এর ওপর। চোখের চাহনি মলিন। অর্ষার চোখ দিয়ে ঝরছে অঝর ধারার স্রোত। অর্ষা তবুও কেমন অনুভূতি শূন্যের মতো এক ধ্যানে বসে আছে। ওকে দেখে মনে হবে ওকে বোধহয় জিন ভূতে ধরেছে। অর্ষার বুক ভারী হয়ে আসছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, তবে সে সুযোগ যে নেই, তাই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। একটু আগের ঘটনা, অন্যবেলা চলে গেলে আনায়া, অর্ষা, মিহি, নীলিমা, অহনা সবাই মিলে ফের আড্ডায় বসেছে। ওদের গল্প আজ শেষ হওয়ার নামই দিচ্ছে না। প্রথম অহনা একটু লজ্জা পেলে ও এখন মিশে গেছে সবার সাথে, মন খুলে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে নীলিমার ডাক পড়ল। নাদিরা কান্না করছে। আয়ান অফিসের কিছু কাজ করছে, তাই নীলিমা মেয়েকে ঘুম পাড়াতে চলে গেল। আয়ানের শরীরটাও ক্লান্ত লাগছে। আজকে পুরো দিনে ওর উপর দিয়ে যে ঝড়ঝাপটা গিয়েছে, ক্লান্তি আসাটা স্বাভাবিক। আনা হাই তুলতে তুলতে বলল, তোরা ঘুমোতে যা, আমিও ঘুমোবো।
আনায় আর অহনা ওই রুমে ঘুমাবে, অর্ষা মিহির সাথে ঘুমাবে। অমনি সময় অর্ষা বাড়িতে থাকলে আনার সাথে ঘুমায়। তবে আজকে অহনা আবদার করেছে সে তার ভাবির সাথে ঘুমাবে, তাই অর্ষা মিহির সাথে ঘুমাবে। ওদের ঘুমাতে যাওয়ার কথা বলে আনায় ওয়াশরুমে গেল। এমন সময় আনায়ের ফোন বেজে উঠল। অর্ষা আর মিহি যেতে গিয়েও ফিরে এলো। এত রাতে নিশ্চয়ই অর্ণব ফোন দিয়েছে। ওদের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। মিহি ফোন রিসিভ করলো। ওপাশ থেকে অর্ণব মিষ্টি কণ্ঠে শুধালো, মিসেস অর্ণব, কি করছো? আপনার মিসেস বসে বসে আপনার কথা ভাবছে। সে আপনাকে বড্ড মিস করছে। অর্ণব উৎফুল্ল মনে শুধালো, তাই? তাহলে চলে আসি। মিহি থতমত খেয়ে গেল। এখন অর্ণব এলে কিভাবে সামলাবে? আশা লাগবে না, এমনি ঠিক আছে। অর্ণব হেসে উঠল, হাসতে হাসতে বলল, এমপি সাহেবের শালিকারা যে তাকে এতটা মিস করে তা তো জানতাম না। তার শালিকাকে ভেবেছো আমি বুঝতে পারবো না? এমপি কি এমনি এমনি হয়েছে বলো? মিহি ধরা পড়ে যাওয়ায় জিভে কামড় দিল। পাশ থেকে অর্ষা বলল, ধরা পড়ে গেলাম। তোমরা কি ভেবেছো আমি বুঝতে পারবো না? তোমরা বলে এত মিষ্টি করে কথা বলছো। তোমাদের বোন হলে মিষ্টি মিষ্টি কথার বদলে এতক্ষণে কয়বার ঝাড়ি খাওয়া হয়ে যেত আমার। পাশ থেকে অহনা বলল, আমি কিন্তু ভাবিকে বলে দিব ভাইয়া যা যা বলেছো। তুই আমার বোন না শত্রু? অহনা দাঁত কেলিয়ে বলল, শত্রু। এমন করে না বলো, তোর ভাইয়ের সংসার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। এই জীবনে আর তোর ফুপি ডাক শোনা হবে না। একটু দয়া কর তোর এই ভাইটার উপর। ঠিক আছে যাও, বলবো না, কিন্তু তোমার জন্য না, আমার কিউট ভাবির জন্য। অর্ণব জোর বাচ্চা বেঁচে গেল। জিজ্ঞেস করলো, আনায়া কোথায়? মিহি জবাব দিল, আপনার মিসেস ওয়াশরুমে। ভালোই হয়েছে, এই সুযোগে আমার কিউট কিউট শালিকাদের সাথে একটু কথা বলে নেই। এর মাঝে আনায়া বেরোলো। ওর ফোনে কথা বলতে থাকায় আনাকে খেয়াল করেনি। মিহি বলল, হয়েছে জিজু, আর ঢং করতে হবে না। আপু সামনে থাকলে আমাদের তো চিনেনি না, মনে হয় আমরা মঙ্গল গ্রহের প্রাণী। তোমরা মঙ্গল গ্রহের প্রাণী হবে কেন? তোমরা আমার কিউট কিউট শালিকা। আনায়া বিছানায় এসে বসলো। ওকে দেখে সবাই ওর দিকে তাকালো। মিহি হে করে হেসে বলল, আপু, জিজু ফোন দিয়েছে, নাও কথা বলো। যাদের সাথে কথা বলতে ফোন দিয়েছে তাদের সাথেই কথা বলতে বল। আমি তো তাকে তার শালিকাদের সাথে কথা বলতে দেই না, তাই এখন যত পারে বলতে বল, আমি কিচ্ছু বলবো না। অর্ণব শুকনো ঢোক গিলল। কথার ধরনে বোঝা যাচ্ছে বউ তার খেপেছে। খেপলে খেপুক, অর্ণব ভয় পায় নাকি তাকে? বাচ্চা একটা মেয়ে। অর্ণব মনে মনে নিজে নিজে কে প্রশ্ন করল, সত্যি বলতে সব পুরুষই তাদের বউকে ভয় পায়। তোদের কথা শেষ হলে লাইটটা অফ করে দিয়ে যাস, ঘুমালাম আমি। আনায়া চাদর গায়ে টেনে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ল। মিহি কলে থাকা অর্ণবকে বলল, জিজু, আপনার বউ খেপেছে, এখন রাখি, না হয় আমাদের কপালেও দুঃখ আছে। মিহি কল কেটে দিল। অতঃপর মিহি আর অর্ষা চলে গেল ঘুমাতে। অহনা লাইট নিভিয়ে আনায়ের পাশে শুয়ে পড়ল। অর্ষা ঘুমিয়ে আছে। হঠাৎ করে ওর ঘুম ভেঙে গেছে। দুম করে উঠে বসলো। কেমন দম বন্ধ অনুভব হচ্ছে। মনে হচ্ছে বাজে স্বপ্ন দেখেছে। গা বেয়ে গাম ঝরছে। হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। গলা শুকিয়ে আসছে। অর্ষার প্রচুর পানির পিপাসা পেয়েছে। পাশের টেবিলে জগ রাখা। অর্ষা নেমে জগ হাতে নিলে খেয়াল করলো জগে পানি নেই। এবার তাকে নিচে নামতে হবে পানি খেতে। আনাদের বাড়িতে প্রায় ওর যাতায়াত থাকায় কোথায় কি আছে সবটাই অর্ষার জানা। পানি খেয়ে অর্ষা ফিরে এলো। আনার রুমের পরে রুমটা মিহির। আনার রুম ভেঙিয়ে যেতে নিলে চোখ পড়ল আনার রুমের দরজায় হাত করে খোলা। ওরা চলে আসার পর অহনা তো দরজা আটকে ঘুমিয়েছিল। তবে অর্ষা এগিয়ে গিয়ে দেখলো বিছানার এক পাশে গায়ে চাদর জড়িয়ে একজন শুয়ে আছে। অর্ষা ওয়াশরুমে উকি দিল। না, সেখানে তো কেউ নেই। তবে কি আনায়া অর্ণবের সাথে প্রেম করতে ছাদে গিয়েছে? অর্ষা মনে মনে দুষ্ট বুদ্ধি আঁটল। আজকে দুজনকে কোনো মতে শান্তিতে প্রেম করতে দেবে না। অর্ষা এসব ভাবতে ভাবতে সিঁড়ি বেয়ে ছাদে উঠেছিল। ছাদের দরজায় দাঁড়িয়ে এদিক ওদিক চোখ বুলিয়ে আনায়াকে খুঁজছে। আচমকা অর্ষার চোখ আটকালো একটু দূরে ছাদের বেলকনিতে বসা আবির আর অহনার দিকে। অহনা আবিরের কাঁধে মাথা রেখে আছে। অহনা কি যেন বলছে। আবির মন দিয়ে ওর বক বক শুনছে। আবিরের ঠোঁটের কোণে লেগে আছে মুস্কি হাসি। অর্ষা বুঝতে দেরি হলো না ওদের মাঝে কি সম্পর্ক। অর্ষা সেখানে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইল। ওর পা যেন মাটির সাথে চিপসে গেছে। ওর এতদিনের ভালোবাসার মানুষটা কিনা
অন্য কাউকে ভালোবাসে? এই জন্য কি আবিরের ওর প্রতি এত অবহেলা? আবির অহনাকে ভালোবাসে? কতদিনের সম্পর্ক ওদের? অর্ষা যে এতদিন ধরে ভালোবাসে সেটা কি ওর আবির ভাইয়ের চোখে পড়ে না? আবির হাত খোদা, তুমি না বানালে রূপবতী, না বানালে গুণবতী, আর না বানালে ভাগ্যবতী। সকালের মিষ্টি আলো জানালার পর্দা ভেদ করে চোখে পড়তে আনায়ের ঘুম লেগে গেল। নিজের ওপর কারো বাহুর অস্তিত্ব অনুভব করলো। পাশ ফিরে দেখলো অহনা ওর গায়ের ওপর হাত পা তুলে দিয়ে শুয়ে আছে। অহনাকে দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে, যদিও মেয়েটা বাচ্চাই তো, সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আনার খুবই শখ ছিল ওর কিউট একটা ছোট বোন থাকবে, যার সাথে ম্যাচিং করেও ড্রেসও পরবে। দুজনের ম্যাচিং ম্যাচিং হবে সবকিছু। কিন্তু পোড়া কপাল, ওর কোনো ছোট ভাই বোন নেই। ও নিজেই দুই ভাইয়ের আদরের। মিহি ছোট হলেও মিহি নিজের পছন্দে পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আনায় অহনার দিকে তাকিয়ে ভাবলো এবার বেজে ওর শখ পূরণ হবে। অহনা গভীর ঘুমে বিভোর। মেয়েটার বেবি হেয়ার গুলো মুখে ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। আনা আলতো হাতে সেগুলো সরিয়ে দিল, অতঃপর অহনার গান টেনে আদর করে দিল। নিজের কাজে আনা নিজেই হেসে উঠল। অহনা মেয়েটা একেবারে কিউটের ডিব্বা যাকে বলে। আনার গায়ের ওপর থেকে অহনার হাত পা সরিয়ে ওর গায়ের চাদর টেনে দিল। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। সবাই সকালে নাস্তা করতে বসেছে। আবির, আয়ান, আশরাফ সাহেব আগে খেয়ে অফিসে চলে গেছেন। টেবিলে মিহি, অহনা, নীলিমা, আনায়া। আনায়া খেতে খেতে জিজ্ঞেস করলো, ভাবি অর্ষা কোথায়? ওকে দেখছি না যে। কাল রাতের পর ওকে আমি দেখিনি। পাশ থেকে মিহি বলল, সকালে ঘুম থেকে উঠে অর্ষা আপুকে আমার পাশে পাইনি। উঠে দেখি বিছানার ওপর পাশ ফাঁকা। আমি ভেবেছি অর্ষা আপু হয়তো নিচে উঠে নিচে চলে গেছে। আনায়া কপাল কুঁচকে বলল, তাহলে মেয়েটা গেল কই? নীলিমা বলল, হয়তো বাড়ি চলে গেছে। আনায়া আনমনে বলে উঠল, আমাকে না বলেই চলে গেল। আরে এত ভেবো না, ওর যখন ইচ্ছা হবে হুট করে চলে আসবে, দেখো। আনায়া ভাবনা বাদ দিয়ে খাবার খাওয়াই মন দিল। খাওয়ার শেষে মিহি, আনায়া, অহনা গল্প করতে বসলো। নীলিমা চলে গেল রান্নাঘরে। বিকালে অর্ণব এসেছে অহনাকে নিতে। ড্রয়িং রুমে বসে আবিরের সাথে কথা বলছে। নীলিমা নাস্তা এনে দিল। খানিক সময় বাদে অহনা নেমে এলো। আবির তাকিয়ে আছে প্রিয়তমার পানে। কিউট বাচ্চা একটা মেয়ে।
পৃথিবীতে এত এত মেয়ে থাকতে শেষে কিনা ও এই বাচ্চা মেয়েটার প্রেমে পড়ল। আবিরের ভাবনার মাঝে অহনা এসে অর্ণবের পাশে বসে বলল, ভাইয়া আমি এসে গেছি, চলো। অর্ণব সিঁড়ির দিকে তাকিয়ে বলল, তুই একটু বস, আমি আবিরের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছি, কথা শেষ হলে যাব। অহনা চুপচাপ বসে পড়ল। অর্ণব কথা বলছে আর বারবার আর চোখের সিঁড়ির দিকে তাকাচ্ছে, কিন্তু তার দর্শন পাওয়ার জন্য ওকে ঝুঁকি দিচ্ছে, সে আশেপাশেও নেই। অর্ণব অহনাকে বলল, তোর ভাবিকে ডেকে নিয়ে আয়, বলবি জরুরি কথা আছে। অহনা চলে গেল। আবির জিজ্ঞেস করলো, আবার ঝগড়া করেছিস দুজন? ঝগড়া করার অপশন রাখে তোর বোন? কিছু বলার আগেই তো রেগে গাল ফুলিয়ে বসে থাকে। এই, মোটেও আমার বোনের দোষ দিবি না। তুই কিছু না করলে আমার বোন খামোখা রাগ দেখানোর মেয়ে না। সত্যি করে বল, কি অকাম কোকাম করেছিস? অর্ণব ধুম করে আবিরের পিঠে ঘুষি দিল। ফুঁসে উঠে বলল, তোর আমাকে দেখে মনে হয় আমার চরিত্র খারাপ? আবির পিঠ ডলতে ডলতে বলল, তেমনটা না, কিন্তু তুই যদি কিছু না করিস তাহলে বনু রাগ করবে কেন? অর্ণব হতাশ কণ্ঠে বলল। শোন তবে কাহিনী। অর্ণব আবিরকে পুরো ঘটনা খুলে বলল। আবির ওর সাথে তাল মিলিয়ে বলল, ভাই, মেয়ে মানুষ মানেই প্যারা, একটু থেকে একটু হলেই গাল ফুলিয়ে বসে থাকে। এদিকে আমাদের জান যায় তাদের মানাতে মানাতে। ঠিক বলেছিস। ওদের কথার মাঝে অহনা নেমে এলো। অহনাকে একা নেমে আসতে দেখে অর্ণব শুধালো, আসেনি? না, আসবে না বলেছে। বলেছিস জরুরি কথা আছে? হ্যাঁ, ভাবি বলেছে তোমার কিউট কিউট শালিকাদের বলতে, ভাবি তাদের থেকে শুনে নিবে। অর্ণব হতাশ, পুরাই হতাশ। এই মেয়েকে নিয়ে যে ও যাবে কোথায়? কিছু বলার আগে গাল ফুলায়। অর্ণব করুণ চোখে আবিরের দিকে তাকালো। এর মানে ভাই তুই একমাত্র ভরসা। অর্ণবের সামনে যায়নি। যাবেই বা কেন? অভিমান হয়েছে ওর। তবে অর্ণবের হতাশ মুখটা দেখে আনা মিটি মিটি হাসছিল। আরো করো বউকে নিয়ে মজা। আনা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। সারাদিন বাসায় বসে মার ভাবির সাথে রান্নাঘরে কেটেছে আনার। আশরাতে বেগম মেয়েকে ধরে ধরে রান্না শিখাচ্ছেন। দুদিন পরে মেয়ে তার শ্বশুর বাড়ি যাবে। সেখানে রান্না বান্না কিছু না পারলে তার নাক কাটা যাবে। যদি মেহনাজ বেগম কুচুতে শাশুড়িদের মতো না, তবুও মেয়েদের সব কাজ জানা থাকা ভালো। পুরো একটা দিন রান্নাঘরে কাটিয়ে আনার বেহেল অবস্থা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। রুমে এসে কোনো দিকে না তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। এখন গোসল না করলেই নয়। আনা বেরিয়ে চুল মুছছে, এমন সময় ফোন হাতে নীলিমা রুমে ঢুকলো। তাড়াতাড়ি রেডি হও। আনা ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন? কোথাও যাওয়ার আছে? আমি যেতে পারবো না, আমার টায়ার্ড লাগছে। অর্ণবদের বাড়ি থেকে ফোন এসেছে। একটু পর অর্ণব আসবে আমাদের শপিং এর জন্য নিতে। বিয়ের তো বেশি দিন দেরি নেই, হাতে গোনা 5 দিন। আজই সব কেনাকাটা করতে হবে। আনা ধপাস করে বিছানায় বসে পড়ল। যাবো না আমি, তোমরা যাও। তোমার জিনিস কে কিনবে? তুমি পছন্দ করে নিয়ে এসো, তাহলেই হবে। আমি বাবা পারবো না। ওঠো, উঠে রেডি হও। অগত্য আনায়াকে উঠতেই হলো। এক সেট কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। অর্ণব বাড়ির সামনে এসে হর্ন দিলে সবাই একে একে নেমে পড়ল। নীলিমা, মিহি, আশুলতা বেগম পিছনে বসেছেন। আনায়া বাইরে দাঁড়িয়ে আছে। গাড়ি ড্রাইভ করছে অর্ণব। আনায়া অর্ণবের পাশে বসবে না, তাই বাইরে দাঁড়িয়ে আছে। নীলিমা বলল, আনায়া, উঠছো না কেন? তাড়াতাড়ি উঠো, আমাদের দেরি হয়ে যাবে। আনায়া মুখ ফুলে উঠে বসলো। একবারের জন্য অর্ণবের দিকে তাকালো না। তাকাবে না তার দিকে? পুরো রাস্তা নীলিমা আর মিহি বকবক করছিল। আনায়া একটা কথাও বলেনি। শপিং মলের সামনে গাড়ি থামতে আনায়া সবার আগে নেমে পড়ল। অর্ণবের পরিবার আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আনায়া নেমে হাসি মুখে তাদের সাথে কুশল বিনিময় করলো। অতঃপর সবাই মিলে শপিং মলের ভিতরে ঢুকলো, যে যার মতো কেনাকাটা করছে। আনায়া বিভিন্ন দোকান ঘুরছে, কিন্তু ওর কিছুই পছন্দ হচ্ছে না। শাড়ি, লেহেঙ্গা কিছুই না। আনায়া মুখ বেজার করে মিহির হাত ধরে আনমনে ঘুরছে। হঠাৎ মিহি হাত ছেড়ে দিল, আবার মুহূর্তের মাঝেই হাত ধরল। আনার সেদিকে খেয়াল নেই। ও আনমনে ঘুরে ঘুরে দেখছে
আচমকা খেয়াল হলো ওর হাতের মাঝের হাতটা কোনো মেয়ের না, পুরুষের হাতের মতো শক্ত। মেয়ের হাত তো এতটা শক্ত হওয়ার কথা না। পাশ থেকে কেউ জিজ্ঞেস করলো, কিছু পছন্দ হচ্ছে না? আনায়া আনমনে জবাব দিল, না। তড়িৎ গতিতে আনায়ার খেয়াল হলো কণ্ঠটাও পুরুষালী কণ্ঠ। পাশ ফিরে তাকালো, দেখলো অর্ণব ওর সাথে দাঁড়িয়ে। আনায়াকে নিজের দিকে তাকাতে দেখে মুচকি হাসলো অর্ণব। আনায়া মোচড়ামুচড়ি করে হাত ছাড়াতে চাইল। অর্ণবের শক্তির সাথে পারলে তবে তো অর্ণব আরো শক্ত করে হাত ধরল, ফিসফিস করে শুধালো, সাপের মতো মোচড়ামুচড়ি করছো কেন? আপনি আমার হাত কেন ধরেছেন? আমার কবুল বলা একমাত্র বউয়ের হাত আমি ধরবো না তো কে ধরবে? কারোই ধরা লাগবে না, আপনি আমার সামনে থেকে যান তো। কোথায় যাব? কেন? আপনার কিউট কিউট শালিকাদের কাছে। আমি আমার বউকে ছেড়ে অন্য কারো কাছে যাব না। আনায়া জোর করে অর্ণবের হাতের ভাঁজ থেকে নিজের হাত ছাড়াতে চাইছে। অর্ণব চোখ রাঙিয়ে তাকালো আনায়ার দিকে। আনায়া পাত্তা দিল তো। অর্ণব ঝুঁকে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলল, আর একবার মোচড়ামুচড়ি করলে এক ঝটকায় কোলে তুলে নিয়ে চলে যাব। কোথায় যাব কেউ জানবে না, শুধু তুমি আর আমি থাকবো সেখানে। যাব দুজন, তবে ফিরবো তিনজন হয়ে। ভালো হবে না বলো? গধূলি বিকেল মানে এক অপরূপ শান্তির মুহূর্ত। দিনের আলো আর রাতের আধারের মাঝখানে এক মায়াবী সময়। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়েছে। তার রং ধীরে ধীরে সোনালি থেকে কমলা হয়ে লালচে আভায় মিশে যাচ্ছে আকাশে। দক্ষিণে বাতাস বইছে। আনায়া ছাদে দাঁড়িয়ে আছে। আর দুদিন বাদেই ও এই বাড়ির মেহমান হয়ে যাবে। চেন বাড়ি কেমন পর হয়ে যাবে ভেবে দীর্ঘশ্বাস ফেললো আনায়া। পাশের মাঠে বাচ্চা ছেলেগুলো খেলা করছে। ওদের মাঝে উচ্ছ্বাসী আলাদা। আনার শৈশবের কথা মনে পড়ে গেল। কত শত স্মৃতি জুড়ে আছে। আনার হঠাৎ চোখ পড়ল পাশের ছাদে। ছাদটা ফাঁকা পড়ে আছে। এমনি সময়েও আর অর্ষা মিলে কতই না খুনসুটি দুষ্টামি মারামারি করেছে। কত স্মৃতি জড়িয়ে আছে দুজনের। আনার খেয়াল হলো সেদিনের পর অর্ষা আর ওদের বাড়িতে আসেনি। এমনই সময় তো দিনে 5 বার ব্যাঙের মতো লাফাতে লাফাতে চলে আসে। এই দুদিনে এলো না যে? মেয়েটা অসুস্থ হলো না তো? অর্ষা টানা এভাবে আনায়াদের বাড়িতে না এসে থাকে না। আবিরকে দেখার জন্য বাহানায় দিনে কয়েকবার আনায়াদের বাড়িতে ঘুরঘুর করবে। আনায়া কাল একবার ভেবেছিল অর্ষাদের বাড়িতে যাবে, কিন্তু শপিং এ যাওয়ায় আর যাওয়া হয়নি। তাই ভাবলো এখনই যাবে। যেই ভাবা সেই কাজ। ওনার সুন্দর করে গায়ে জড়িয়ে নিয়ে হাঁটা দিল অর্ষাদের বাড়ির উদ্দেশ্যে। অর্ষাদের ড্রয়িং রুমে বসে টিভি দেখছে অর্ষার আম্মু। আনায়া তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। অতঃপর জিজ্ঞেস করলো, আন্টি অর্ষা কোথায়? 2 দিন ধরে দেখছি না যে ওকে। আর বলিস না, মেয়ে আমার জ্বর বাঁধিয়ে মরা মরা অবস্থা, অবচেতন হয়ে ওয়াশরুমে পড়েছিল। আমি ওকে ওর রুমে ডাকতে যেয়ে দেখি ঝর্ণা ছাড়া অর্ষা ফ্লোরে লুটিয়ে আছে। তারপর তাড়াহুড়ো করে ডাক্তার ডাকলাম। ডাক্তার বলল অতিরিক্ত ভিজার কারণে এমন হয়েছে। আনায়া হন্তদন্ত হয়ে শুধালো, এখন কেমন আছে? জ্বর কমেছে? এখন আগের চেয়েও কিছুটা ভালো। আমি যাই, অর্ষার সাথে দেখা করে আসি। আনায়া দৌড়ের গতিতে সিঁড়ি বেয়ে উঠল। ভাবনায় এলো ও কেমন বান্ধবী। জোর বান্ধবীর এমন অবস্থা আর ও কিছু জানি না। বন্ধু হিসেবে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে। ওর আরো আগে অর্ষার খবর নেওয়া দরকার ছিল। অর্ষার রুমের দরজা খোলাই ছিল। আনায়া ভিতরে প্রবেশ করলো। আশেপাশে তাকিয়ে দেখলো রুমের কোথাও অর্ষা নেই। ওয়াশরুমে উকি দিল, সেখানেও অর্ষা নেই। এই অসুস্থ শরীরের মেয়েটা গেল কোথায়? আনায়া এগিয়ে গেল ব্যালকনিতে। ব্যালকনিতে রাখা কাউচে অর্ষা গুটিসুটি মেরে শুয়ে আছে। বুকে আঁকড়ে ধরে রেখেছে একটা ফটো ফ্রেম। আনায়া এগিয়ে গেল অর্ষার দিকে। নিঃশব্দে পাশে বসলো। ডাকলো না মেয়েটা। এমনি অসুস্থ, এখন ঘুম ভাঙানো ঠিক হবে না। দুদিনে মেয়েটা কেমন শুকিয়ে গেছে। মুখে আগের সেই লাবণ্যতা নেই। ফিকাশি ভাব। আনায়া হাত ছোঁয়ালে অর্ষার কপালে। মুহূর্তে শিউরে উঠল। জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। আনার খারাপ লাগলো, অনুশোচনা হচ্ছে। আগ্রহ জাগলো ফটো ফ্রেমটা দেখার। আগ্রহ দমিয়ে রাখতে না পেরে আস্তে আস্তে ফটো ফ্রেম অর্ষার হাত থেকে সরাতে চাইল। অর্ষা শক্ত করে জড়িয়ে রেখেছে। ওর আঁকড়ে ধরার ধরন দেখে মনে হচ্ছে মূল্যবান কিছু। আনার বেগ পেতে হলো। অবশেষে অর্ষার কাছ থেকে ফটো ফ্রেম নিতে সফল হলো। ফ্রেমের দিকে নজর গেলে আনার সেখানে চোখ আটকে গেল। এটা তো আবির আর অর্ষার ছবি দিয়ে বাঁধানো ফটো ফ্রেম। আনার সেদিনের ঘটনা মনে পড়ল। আনার অর্ষা তখন 10ম শ্রেণীর ছাত্রী।
অর্ষা সেবার জন্মদিনে আনায়ের কাছে আবিরের সাথে একটা ছবি তোলার আবদার করেছিল। আনা অর্ষার জন্মদিনে অনেকগুলো গিফট দিয়েছিল, তাতে তার হবে না। ওর আবিরের পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই হবে। অর্ষা কখনো ভাবেনি, কোনো কিছু নিয়ে আবদার করেনি, তাই আনায় রাজি হয়ে গেছে। সাধারণত আবির তেমন মেয়েদের সাথে মিশে না, পাশাপাশি দাঁড়িয়েছে ছবি তো বহুদূর। আনে অর্ষার আবদার রাখতে রাজি হয়েছিল। যেভাবেই হোক ও অর্ষার আবদার রাখবেই। অর্ষার জন্মদিনের কয়েকদিন পরেই আনায়ের জন্মদিন। সেদিন আনা আবিরের কাছে আবদার করেছিল ও আবির আর অর্ষার একটা ছবি তুলবে। আবির রাজি হয়েছিল। আবির আনায়াকে মাঝে দাঁড়াতে বললে আনায়া বলল, তুমি মাঝে দাঁড়াও, আমি আর অর্ষা দুপাশে দাঁড়াচ্ছি। আনার কথা মতো আবির কথা বাড়ায়নি। অর্ষা ওর ছোট বোনের মতোই ছবি তুলবে এমন সময় আনায়া সরে গিয়েছিল। আবির আর অর্ষার ছবি উঠেছিল। ছবিটাতে অর্ষা আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আবির ক্যামেরার দিকে তাকিয়ে আছে। ছবি পেয়ে অর্ষার সে কি আনন্দ! ওর আনন্দের যেন শেষ নেই। বেস্ট ফ্রেন্ডের খুশিতে আনায়া ও সেদিন অনেক খুশি হয়েছিল। সেই ঘটনা মনে করে আনায়া হেসে ফেলল। মেয়েটা কতই না ভালোবাসে ওর ভাইকে। এমন ভাবে একতরফা কজন ভালোবাসতে পারে? আনায়া অর্ষাকে দেখে বারবার অবাক হয়। আনায়া আলতো হাতে অর্ষা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা গভীর ঘুমিয়ে আছে। ধীরে ধীরে অর্ষার গায়ে তাপমাত্রা বেড়েই চলেছে। আনায়া উঠে গিয়ে জলপট্টি দেওয়ার জন্য বাটিতে করে পানি আর রুমাল নিয়ে এলো। মাথায় ঠান্ডা কিছুর স্পর্শ অনুভব করে অর্ষা চোখ মেলে তাকাতে চেষ্টা করলো। ক্লান্তি অসুস্থতা মিলে পেরে উঠছে না। শরীরের সকল শক্তি যেন ফুরিয়ে গেছে। তাও টেনে টেনে চোখ খুলল। পাশে আনায়াকে দেখে জিজ্ঞেস করলো, তুই কখন এলি? খানিকক্ষণ আগে। ডাকিসনি কেন? ঘুমাচ্ছিলি তাই। ডাকলেই পারতিস। মন সাহায্য ছিল না। কথার পৃষ্ঠে অর্ষা কোনো জবাব দিল না। আনায়া হুট করে অর্ষাকে জড়িয়ে ধরে বলল, সরি দোস্ত, তুই এতটা অসুস্থ আর আমি তোর খবর নিতেই পারিনি, মাফ করে দে আমায়। অর্ষা মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, আরে বোকা, এভাবে বলছিস কেন? আমি তো জানি তুই ব্যস্ত ছিলিস বলেই আসতে পারিসনি। মায়ের কাছ থেকে শুনলাম কাল শপিং এ গিয়েছিলি। শপিং এর কথা শুনে আনায়ার মুখ লাজে রাঙা হয়ে উঠল। অর্ণবের কর্মকাণ্ডগুলো মনে পড়ে গেল। লাজুক ভঙ্গিতে বলল, হ্যাঁ। সব কেনা শেষ? হ্যাঁ শোন, তোকে আমার বিয়েতে পড়ার জন্য কিছু কিনতে হবে না, তোর সব কেনা হয়ে গেছে, আমি দিয়ে যাবো নে। কে কিনে দিল? কে আবার? আপনার জিজু। অর্ষা দুষ্টুমি করে বলল, আমার জিজু তোর কি হয়? আনায়ার লজ্জা পেল। এই বজ্জাত মেয়ে ইচ্ছে করে ওকে লজ্জা দিচ্ছে। অসুস্থ শরীর ওকে লজ্জা দিতে ছাড়ছে না। জানি না। আমার জিজু তোর হাব্বি হয়, হাব্বি। আনার কিছু বলল না। হঠাৎ মাথায় প্রশ্ন আসতেই দুম করে জিজ্ঞেস করেই বসলো, সত্যি করে বলতো, তোর জ্বর এলো কি করে? তুই ঝর্ণার নিচে পড়েছিলিস কি করে? সত্যি কথা বলবি কিন্তু। অর্ষা সেদিনের কথা মনে করতে বসলো। কান্না করতে করতে অর্ষার অবস্থা নাজেহাল। নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। এই অবস্থায় নিচে যাওয়া ঠিক হবে না। কারো সামনে পড়ে গেলে নিজেকে সামলাতে পারবে না। তাই সেই রাতে আনায়াদের ছাদ থেকে ওদের ছাদে চলে এসেছিল। অর্ষার আম্মু কখনোই ছাদের দরজা লাগায় না। তিনি ভালো করে জানে অর্ষা রাত বেরাতে ছাদে ওঠে। সেদিনও ছাদের দরজা খোলাই ছিল। অর্ষা সোজা নিজের রুমে চলে আসে। দরজা আটকে দরজা ঘেঁষে বসে পড়ে। তাও ওর কান্না থামার নাম নেই। বুক চেড়ে কান্না আসছে। চোখের সামনে আবির আর অহনার সেই দৃশ্য ভেসে উঠেছে। অর্ষার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিজেকে উন্মাদ লাগছিল। অবশেষে টিকতে না পেরে ওয়াশরুমে ঢুকলো। ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে বসে পড়ল। ঝর্ণার পানির সাথে সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে অর্ষার চোখের পানি। ভিজতে ভিজতে শরীর ঠান্ডা হয়ে আসছিল। অর্ষার সে দেখে খেয়াল নেই। অবশ হয়ে আসছিল দেহ। শরীরে শক্তি পাচ্ছিল না। কখন যে জ্ঞান হারিয়েছে নিজেও জানে না। জ্ঞান ফিরে নিজেকে বিছানায় আবিষ্কার করছিল। হাতে ক্যানোলা লাগানো। পাশে বসে ওর আম্মু কান্না করছিল। কথাগুলো ভাবতে ভাবতে অর্ষার ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখের কোণে পানি এসে জমতে শুরু করলো। আনায়াকে সব জানতে দেওয়া যাবে না। ও আবিরকে ভুল বুঝবে। ওর কষ্টের মেয়েটাও কষ্ট পাবে। ওর সামনে ওর বিয়ে এসব জানলে ওর মন আরো খারাপ হবে। অর্ষা তো জানে আনায়া ওকে কতটা ভালোবাসে। যবে থেকে আনায়া জানতে পেরেছে অর্ষা আবিরকে ভালোবাসে, তবে থেকে ওকে সাপোর্ট করে এসেছে। অর্ষা চায় না ওর এই সময় মন খারাপ হোক।
তাই মুখে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, আরে তেমন কিছুই না, গরম লাগছিল তাই ঝর্ণা ছেড়ে ভিজছিলাম। চোখে কখন যে ঘুম এসে পড়েছে নিজেও জানি না। তোর কি আমাকে বাচ্চা মনে হয়? একদম না, অর্ণব সিকদারের বউ মনে হয়। আনায়া ফের লজ্জা পেল। অসভ্য লোকটা সামনে থাকলে তো লজ্জা দেই, এখন তার নামেও আনের লজ্জা লাগছে। কি অবাক কাণ্ড! আনা অর্ষার কান আলতো করে মুচড়ে ধরে বলল, দাঁড়া, আমার বিয়েটা হয়ে গেলে আব্বুকে বলে শীঘ্রই তোর আর ভাইয়ার বিয়ের ব্যবস্থা করছি। বেশি পেকে গেছিস তুই না? অর্ষা বিড়বিড় করে বলল, সেটা এই জন্মে সম্ভব না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আজ বাদে কাল খান বাড়ির বড় মেয়ের বিয়ে। আনাদের বাড়ি সাজানো হচ্ছে। লাল নীল হলুদ রং বেরঙের আলোয় সেজে উঠেছে পুরো এলাকা। বিজনেসম্যান আশরাফ সাহেবের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। এলাকা না সাজালে হয়? আশরাফ সাহেব মেয়ের বিয়েতে বিন্দুমাত্র ত্রুটি রাখেননি। দুহাত ভরে খরচা করছেন। তার আদরে একমাত্র কন্যার বিয়ে বলে কথা। আনাদের বাড়িতে বসেছে আত্মীয়দের মেলা। আনার খালা মামা কাজিন সবাই এসেছে। পুরো বাড়ি আত্মীয় স্বজনে গিজগিজ করছে। বড়রা আলাদা জায়গায়, ছোটরা আলাদা জায়গায়, যার যার মতো গল্প হাসি মজা করছে। আনা ওর রুমে বসে শাসছে। ওকে সাজতে সাহায্য করছে ওর মামাতো বোন প্রিয়া। মেয়েটার সাজগোজে পটু। ওকে দেখে মনে হবে কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। একটু পরেই হলুদের প্রোগ্রাম। রাতে মেহেদির প্রোগ্রাম করা হবে। তাড়াতাড়ি করে বিয়ের তারিখ দেওয়ায় আলাদা আলাদা প্রোগ্রাম করার সময় নেই। একই দিনে হলুদ মেহেদি পড়ানো হবে। আনায়াকে হলুদের সমারোহ সাজানো হচ্ছে। তাজা ফুলের তৈরি সকল গহনা, হাতে গলায় কানে সব তাজা ফুলের গহনা, সব নীলিমা আনায়ার জন্য অর্ডার দিয়ে এনেছে। ওর একমাত্র ননদিনীর বিয়ে বলে কথা। আনার শরীর থেকে তাজা ফুলের সুবাস ভেসে আসছে। মন মাতানো সুবাস যাকে বলে। আনার সাজা শেষ হলে ওকে স্টেজে নিয়ে বসানো হলো। আনার পাশে বসে আছে মিহি আর অর্ষা। নীলিমা কাজে এদিক ওদিক ছোটাছুটি করছে। অর্ষা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। তাও অর্ষা করে বসবে, তবে বেচারার কপাল খারাপ। সো স্যাড। সমস্যা নেই, আমি ছবি তুলে নিয়ে যাব, ভাইয়াকে দেখিয়ে দেখিয়ে জ্বালাবো। আনায় হাসলো অহনার বাচ্চা মতে। মেয়েটা আসলেই কিউটের ডিপ্পা। অহনা বক বক করেই চলেছে। আনায়া বসে বসে ওর কথা শুনছে আর হাসছে। অহনা বড্ড চঞ্চল আর হাস্যজল স্বভাবের মেয়ে। এক নিমেষে কারো মন জয় করতে সক্ষম। আনার কিছুটা ভালো লাগলো। অর্ণবদের বাড়িতে ওর সাথে আড্ডা দেওয়ার মতো একজন মানুষ তো পেল। অহনা কথা বলতে বলতে হুট করে
এখন অর্ণবকে দেখে কেউ বলবে না এই ছেলেটা সংসদে বসে বড় বড় নেতাদের মাঝে ভাষণ দেয়। ওদের ঝগড়া দেখতে দেখতে আনাদের ওর আর আবিরের দুষ্টু মিষ্টি খুনসুটির ঘটনাগুলো মনে পড়ে গেল। আবির আরও তো এমনই ভাবে মারামারি করে, আবার আনার কিছু হলেই আবিরই বেশি ডেসপারেট হয়। দুজনের যেমন সাপে নেওয়া হলে সম্পর্ক, তেমনি একে অপরকে ভালোবাসে। কালকের পর থেকে আনা আবিরের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিগুলো মিস করবে ভাবতেই আনার চোখের কোণে পানি চলে এলো। অর্ণব ঝগড়ার মাঝে খেয়াল করলো তার মায়াবতীর চোখে পানি। অন্তদন্ত হয়ে শুধালো, মায়াবতী, কি হয়েছে তোমার? আনা করছো কেন? বলো আমার কি হয়েছে? রমনার বাচ্চা, তুই পাশে থাকতে আমার বুক কাঁদছে কেন? ওর কান্না থামা। ভাবি, ও ভাবি, তুমি কান্না করছো কেন? ভাইয়ার আজাইরা বকবক শুনে কান্না করছো? থাক, কান্না করো না, আমি ভাইয়ার মুখে কচটেপ লাগিয়ে দিব, ও আর বকবক করবে না। শাকচুন্নি, তুই আমার বদনাম করা বাদ দিয়ে ওর কান্না থামা আগে। এই, তুমি চুপ করবে ভাইয়া? আনের কান্না সেখানেই থেমে গেছে। দুই ভাই বোনের ঝগড়া দেখে আনার চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে বলল, আর বলো না, চোখে ফুট পড়ে কি যেন পড়লো, তাই চোখ দিয়ে পানি বের হচ্ছিল। তাই বলো? আমি আরো ভাবলাম। তোকে এত বেশি ভাবতে কে বলেছে? তুমি চুপ থাকো তো। আনায় মাঝখান থেকে বলে উঠল, তোমরা দুজনেই চুপ করো তো। তোমাদের দুই ভাই বোনের ঝগড়া শুনে আমার কান ঝালাপালা হয়ে গেল। অহনা দাঁত কেলিয়ে বলল, এত তাড়াতাড়ি কান ঝালাপালা হলে হবে বলো? এরপর তো আমাদের সব ঝগড়া তোমার সামনেই হবে, আর তুমি আমাদের ঝগড়া মিটমাট করবে। আমি বাপু পারবো না। সে দেখা যাবে। আনার অপর পাশে বসা অর্ষা তাকিয়ে আছে হাস্যজ্জ্বল অহনার দিকে। অহনাকে দেখে ওর জেলাস ফিল করার কথা, হিংসে হওয়ার কথা, কিন্তু ওর কোনোটাই হচ্ছে না। আসলে মেয়েটা অনেক সুন্দর না হলে তার আবির ভাই এই মেয়েটার প্রেমে পড়ে। যেমন তার দুধে হালতা গায়ের বরণ, তেমন সুন্দর হাসি। যে কোনো পুরুষ এক নিমেষে ঘায়েল হতে বাধ্য সৌন্দর্যে। অর্ষা বিড়বিড় করে বলল, পরের জন্ম বললে কিছু থাকলে সে জন্মে আমি অহনা হয়ে জন্ম নিতে চাই। আমার না হওয়া আবির ভাইকে আমার করে পেতে চাই। অহনাকে দেখে অর্ষার বড্ড আফসোস হচ্ছে। কি হতো ও আবির ভাইকে পেয়ে গেলে? কারো কি কোনো ক্ষতি হয়ে যেত? মনের এক কোণ থেকে উত্তর ভেসে এলো, এক জীবনে সবকিছু পেতে নেই। ভাগ্যে যে থাকবে সে এমনিই আসবে, আর যে থাকবে না তুমি তাকে পেয়েও হারাবে। অর্ষা মনকে শুধালো, ভাগ্যে যে থাকবে সে তো আসবেই, কিন্তু মনে যে থাকবে তার কি হবে? অপর পাশ থেকে কোনো জবাব এলো না। অপর পক্ষ নীরব। অর্ষা হাসলো, বিষাদে মাখা সে হাসি। ও তো বোঝে, কিন্তু ওর অবুঝ মন যে বোঝে না যে আবির ভাই তার হবে না, সে অন্য এক নারীর হবে। অর্ষার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নীলিমা, মিহি, প্রিয়া, অর্ষা সবাই মিলে আনাকে হলুদ মাখিয়ে ভূত বানিয়ে ফেলেছে। আনার অবস্থা দেখে চারজনই দাঁত কেলিয়ে হাসছে। আনার মেজাজ খারাপ হলো। ওকে হলুদ মাখিয়ে ভূত বানানো, তাই না? আনা হলুদের বাটি থেকে এক খাবলা হলুদ নিয়ে মিহির পুরো মুখে মাখিয়ে দিল। মিহির অবস্থা দেখে বাকিরা হাসছে। আনা এই হাসির সুযোগ নিয়ে নীলিমা আর প্রিয়ার মুখেও হলুদ মাখিয়ে দিল। অর্ষা বাকি রয়ে গেছে। অর্ষাকে লাগাতে নিলেও ছুটে পালালো। আনা ছুটল ওর পিছনে। পুরো বাগান জুড়ে ওরা ছোটাছুটি করছে। বাগানে ওরা 5 জন ছাড়া কেউ নেই, সবাই চলে গেছে। অর্ষা দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সামনে থেকে আসা কারোর সাথে ধাক্কা খেল। আনা ওখানে থেমে গেল। অর্ষা দ্রুত নিজেকে সামলে উপরে তাকালো। ওর সামনে আবির দাঁড়িয়ে আছে। আবিরের কানে ফোনে কথা বলছিল হয়তো। অর্ষা সেকেন্ড 2 আবিরের দিকে তাকালো। সেদিনের পর এই প্রথম আবিরের সামনাসামনি পড়ল। মানুষটাকে দেখে বুকের মাঝে হু করে উঠল। মানুষটা তো আর ওর না, তাই তাকিয়ে থেকে মায়া বাড়িয়ে কি লাভ। অর্ষা মাথা নিচু করে বলল, দুঃখিত আবির ভাই, আমি খেয়াল করিনি। আবির গম্ভীর মুখে বলল, ঠিক আছে, এরপর থেকে খেয়াল রেখো। অর্ষা কথা না বাড়িয়ে চুপচাপ সরে গেল। আবির কথা বলতে গেলে গেটের দিকে এগিয়ে গেল। অর্ষা সোজা নিজের বাড়ির দিকে হাঁটা দিল। আনায় কিছুই